ঠিক আছে। ভিজুয়াল লার্নিং এর ক্ষেত্রে আমরা যেটাকে বুঝতে পারি যে ভিজুয়াল লার্নিং মানে কি, যে বিষয়গুলো আমরা থ্রু টেক্সট আর থ্রু সার্টেন ফর্ম অফ রিডারশিপের মাধ্যমে না গিয়ে আমরা সেটাকে ভিজুয়ালি বুঝতে পারছি, ঠিক আছে। তো সেই ভিজুয়াল সেখানেও বেসিক্যালি ভিজুয়াল লার্নিং এর মধ্যেও কিন্তু এই পার্টিকুলার, ফর এক্সাম্পল আমি একটা হিস্টোরিক্যাল মোমেন্টকে আমি বোঝার চেষ্টা করছি, এবং সেখানে ধরো ইনস্টেড অফ রিডিং থ্রু আ টেক্সট আই এম অ্যাকচুয়ালি শোয়িং আ পেন্টিং, যেখানে আমি ওই হিস্টোরিক্যাল মোমেন্টটাকে ওই পেন্টিং এর মাধ্যমে দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। দ্যাট ক্যান বি আ ফর্ম অফ ভিজুয়াল লার্নিং, ঠিক আছে, যেখানে নাকি কালার, ফর্ম, ফিগার্স, হ্যাঁ, দিস বিকামস ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টরস। তো বিফোর আই আশা করছি এই পার্টিকুলার টার্মসগুলো নিয়ে, টার্মসগুলো তোমরা বুঝতে পেরেছো, এবং এই বিষয়গুলো হয়তো ইন ফিউচার যখন তোমরা তোমাদেরকে জিজ্ঞেস করবে এই বিষয়গুলো নিয়ে তোমরা ডিল করবে, তোমাদের এটা একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে যে এই পার্টিকুলার একটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে যে ভিজুয়াল আর্টস বলতে আমরা কি বুঝি, ভিজুয়াল লার্নিং বলতে আমরা কি বুঝি, ভিজুয়াল লার্নিং এর ক্ষেত্রে ভিজুয়াল এইডস বলতে আমরা কি বুঝি, আর ভিজুয়াল কমিউনিকেশন, ঠিক আছে। তো এইবার আমি যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে আমি আমার স্লাইডটা শেয়ার করবো, আর তোমরা একটু বলবে যে আমার স্লাইডটা শেয়ার হচ্ছে কি, ঠিক আছে। আমার স্ক্রিনটা কি শেয়ার হচ্ছে? হ্যাঁ স্যার হচ্ছে। ওকে ফাইন। হ্যাঁ বলুন। হ্যাঁ মানে ডেস্কটপটা দেখাচ্ছে, পিপিটি এখন হ্যাঁ আমি পিপিটা খুললাম, পিপিটা দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে তো? স্ক্রিন করে দিতে পারেন আপনার ওখানে। হ্যাঁ আমি ফুল স্ক্রিন করে নিচ্ছি। ওকে, আচ্ছা এবার পুরো দেখা যাচ্ছে তো, পুরো স্ক্রিনটা? হ্যাঁ স্যার। গ্রেট, ওকে ফাইন। তো এইবার আমরা এইখানে আমি আমার এই পুরো প্রেজেন্টেশনটা বিভিন্ন ভাগে ভাগ করে নিয়েছি, ঠিক আছে। ফার্স্টে আমি ভিজুয়াল লার্নিং এর উপর এমফাসাইজ করব, এবং তারপর আমি যেটা বলবো যে ভিজুয়াল লার্নিংটা কি কি রকম ভাবে হতে পারে এবং তার পসিবিলিটিস গুলো কি, এবং সেইখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে ইলাস্ট্রেশন, সেই ইলাস্ট্রেশনটা কি করে আমাদের ভিজুয়াল লার্নিং এর ক্ষেত্রে হেল্প করে। এবং তার সাথে আমরা যখন ভিজুয়াল আর্টস এর কথা বলছি, এই ভিজুয়াল আর্টসটাকে আলাদা ডিসিপ্লিন হিসেবে ক্যাটাগরাইজ না করে, হাউ ক্যান উই সি ডিফারেন্ট ফর্মস অফ ওভারল্যাপস বিটুইন ভেরিয়াস কাইন্ডস অফ ডিসিপ্লিন, যাকে আজকে এই সময় দাঁড়িয়ে আমরা খুব আলাদা সেপারেট ওয়াটার টাইট কম্পার্টমেন্ট হিসেবে ট্রিট করছি, ঠিক আছে। এবং সেইখান থেকে ভিজুয়াল লার্নিং এর ক্ষেত্রে এই ওভারল্যাপস গুলো কিরকম ভাবে আমাদের নন আর্ট সাবজেক্টগুলোতে পড়াতে বা বুঝতে হেল্প হতে পারে, ঠিক আছে। তো এইভাবে আমি মোটামুটি আমার প্রেজেন্টেশনটা প্রসিড করব। আচ্ছা, ভিজুয়াল লার্নিং বলতে গেলে আমরা যেটা প্রথম বুঝি সেটা হচ্ছে বেসিক্যালি একটা পার্টিকুলার ওয়ে অফ টিচিং বা লার্নিং, যেখানে বেসিক্যালি আমি কিছু বিষয়গুলো আমি ভিজুয়াল কিছু মিডিয়ামের মাধ্যমে বুঝতে পারছি। এবং যখন আমরা একদম যখন আমরা ছেলেবেলায় চলে যাচ্ছি, একদম চাইল্ডহুড ডেজে চলে যাচ্ছি, তখন আমাদের কিন্তু ফার্স্ট ইন্ট্রোডাকশন, আমাদের যে অ্যালফাবেটসের ইন্ট্রোডাকশন হয়েছিল, সেটা কিন্তু এই পার্টিকুলার প্রসেসে হয়েছে বা এই পার্টিকুলার ফরম্যাটে হয়েছিল। এখানে তোমরা বাঁদিকে দেখতে পাচ্ছ যে বাংলার কিছু শব্দ এবং তার সাথে কিছু ইমেজ রিলেট করা, এবং ইংলিশের কিছু অ্যালফাবেটস এবং তার সাথে কিছু ইমেজ রিলেট করা। এবং বিষয়টা খুব ইন্টারেস্টিং যে আমাদের এটা প্রশ্ন হতেই পারে যে ওয়াই ডিউরিং আওয়ার চাইল্ডহুড ডেজ উই আর ইন্ট্রোডিউস টু সাচ ফর্ম অফ লার্নিং। তো প্রথম এটাই হতে পারে যে যেটা খুব ইন্টারেস্টিং এই ক্ষেত্রে, কারণ আমাদের এটা কারণ আমরা যখন ফার্স্ট কোনো কিছু পারসিভ করি বা কোনো কিছু যখন শিখি, তখন কিন্তু আমাদের এই শেখাটা খুব এফেক্টিভ হয়ে যায় এই যখন আমরা কোনো কিছু ভিজুয়ালাইজ করছি, এবং ভিজুয়ালাইজ করে সেটাকে আমরা আমাদের ব্রেনে যেভাবে সেটা ফাংশন করে, সেই থেকে কিন্তু আমাদের মেমোরিতে সেটা রিসিভড হয়, এবং সেই থেকে কিন্তু আমরা জিনিসটাকে ইমিটেট করার চেষ্টা করছি। হ্যাঁ, কারণ বাচ্চাদের ক্ষেত্রে দেখবে যখনই তারা কোনো কিছু দেখছে, তখন তাদের মধ্যে সেই জিনিসটাকে দেখে সেটাকে ইমিটেট করার কিন্তু একটা প্রবণতা তৈরি হয়। তার মানে যখনই আমি দেখছি, তার মানে দিস ইজ সামথিং রিলেটেড টু ভিজুয়াল রিসেপশন, এবং তার সাথে আমি যখন সেটাকে ইমিটেট করছি, তার মানে বেসিক্যালি আই এম কাইন্ড অফ লার্নিং দ্যাট প্রসেস। তো সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে আমাদের ইনিশিয়াল স্টেজ অফ লার্নিং এর ক্ষেত্রে কিন্তু এই ভিজুয়াল লার্নিংটা কিন্তু ভীষণ রকম ভাবে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, যেখানে ইভেন
দিস কাইন্ডস অফ অ্যালফাবেটস বা আমাদের ল্যাঙ্গুয়েজ, এই বিষয়টার ইন্ট্রোডাকশন কিন্তু আমাদের এই ভিজুয়াল ইমেজের অ্যাসোসিয়েশনের মধ্যে দিয়ে কিন্তু ঘটছে, ঠিক আছে। এবং এটা কিন্তু ভীষণ রকমভাবে এফেক্টিভ ওয়ে অফ লার্নিং, এবং এই ভিজুয়াল লার্নিং এর প্রসেসটা কিন্তু জেনারেট করছে বিভিন্ন মাধ্যম, যেখানে আমি বললাম যে ভিজুয়াল এইডস ক্যান বি আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেখানে কিন্তু পেইন্টিং ক্যান বি অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর, স্কাল্পচার ক্যান বি অ্যান ভেরি ইম্পর্টেন্ট কি বলবো যে ডিসিপ্লিন, যেটা এই ভিজুয়াল লার্নিং এর ক্ষেত্রে কিন্তু হেল্প করছে। এইবার এবং দেখো মানে আমরা কিন্তু আগেও কিন্তু এই জিনিসগুলো খুব মজার সাথে এই জিনিসগুলো কিন্তু আমরা এক্সিকিউট করতাম, হ্যাঁ, যেখানে নাকি জয়েন দ্য ডটস বলতাম, যেখানে নাকি আমরা এই ডটস গুলোকে জয়েন করে আমরা একটা ইমেজ তৈরি করছি। কারণ এই কমপ্লিকেটেড একটা ইমেজকে পারসিভ করা ইট বিকামস ভেরি ডিফিকাল্ট ফর আ চাইল্ড। যখন আমরা এই পার্টিকুলার গাইডলাইন্স মানে ডটস গুলোতে একটা গাইডলাইন প্রোভাইড করছি, এবং যখন আমরা সেটা থেকে একটা ডট থেকে আরেকটা ডটে আমরা ট্রাভেল করছি, তখন কিন্তু এই ইমেজটার কিন্তু আমাদের মেমোরিতে কিন্তু অনেক স্ট্রংলি রিসিভড হয় এবং তার স্থায়িত্ব কিন্তু অনেক বেশি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের এখন যেগুলো মনে হয় যে চাইল্ডহুডস এর ক্ষেত্রে এগুলো খুব প্লেফুল ওয়ে অফ লার্নিং, এগুলো কিন্তু শুধুমাত্র প্লেফুল ওয়ে অফ লার্নিং না, এগুলো কিন্তু ভেরি মাচ এফিশিয়েন্ট অ্যান্ড এফেক্টিভ ওয়ে অফ লার্নিং, ঠিক আছে। এবং তার সাথে আমরা মানে খবরের কাগজে বা ম্যাগাজিনে এই ধরনের কিন্তু আমরা গেমস কিন্তু খেলেছি, যেখানে নাকি এখানে হয়তো যে মানে একটা ইমেজের সাথে আরেকটা ইমেজের মধ্যে কোথাও কোনটা মিস হচ্ছে সেটাকে আমরা খোঁজার চেষ্টা করছি। সুতরাং সেটাও কিন্তু একরকম ভাবে আমাদের কনসেন্ট্রেশন লেভেল এবং আমাদের অবজারভেশনাল স্কিলের কিন্তু একটা কিন্তু আমাদের সেটা এনহ্যান্স করে। তো সেই ক্ষেত্রে কিন্তু যেগুলোকে আমরা ভীষণ কলোকিয়ালি বা ভীষণ ক্যাজুয়ালি আমরা খুব প্লেফুল অ্যাক্টিভিটিস বলছি, সেগুলো কিন্তু দ্যাট ক্যান বিকাম আ ভেরি এফেক্টিভ ওয়ে অফ লার্নিং, ঠিক আছে। এবার হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ ভিজুয়াল এইডস ইন ক্লাসরুম টিচিং। বা ক্লাসরুম টিচিং এর ক্ষেত্রে এই ভিজুয়াল এইডস এর বেসিক্যালি প্রয়োজনীয়তাটা কি এবং সেটা কি করে আমাদের হেল্প করে এই লার্নিং প্রসেসের ক্ষেত্রে, ঠিক আছে। একদম প্রথমে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে দ্য ভিজুয়াল এইডস হেল্প ইন ডেলিভারিং মেসেজেস মোর এফেক্টিভলি। অবভিয়াসলি আমি যখন একটা পার্টিকুলার, ফর এক্সাম্পল ইফ আই এম সেইং if I'm introducing a class of say of মানে একটা খুবই শিশুদেরকে আমি ধরো ফর এক্সাম্পল আমি অ্যাপেলের সাথে ইন্ট্রোডিউস করাচ্ছি, আমি যখন অ্যাপেল শব্দটা বলছি বা বাংলায় আমি যদি আপেল শব্দটা বলি, তখন তারা যেভাবে রিলেট করবে তার থেকে অনেক বেশি রিলেট করবে যখন আমি কিন্তু ইমেজটা দেখাবো। কারণ কেন আমি সেটা বলছি, কারণ ইমেজটা কিন্তু তারা তাদের রিয়েল স্পেসের মধ্যে কিন্তু সেটাকে অলরেডি উইটনেস করেছে। সুতরাং যখনই আমি পার্টিকুলার কোনো শব্দকে কোনো ইমেজের সাথে কানেক্ট করছি, তখন তার রিসেপশন কোয়ালিটি কিন্তু অনেক বেশি ইমপ্রুভ হচ্ছে। আরেকটা বিষয় যেটা খুব ইন্টারেস্টিং এবং খুব ফান্ডামেন্টাল, যখন আমরা ভিজুয়ালের কথা বলছি, ভিজুয়াল আর্টস এর কথা বলছি, ভিজুয়াল ইমেজের কথা বলছি, তখন আমরা সবসময় এটা বলি যে ভিজুয়াল আর্ট ইজ অলসো আ ল্যাঙ্গুয়েজ অফ এক্সপ্রেশন অ্যান্ড কমিউনিকেশন, which is very fine, which is very much kind of related to other forms of language or অন্য ভাষার সাথে এটা রিলেটেড। কিন্তু আমরা যখন বলছি এটা, তখন কিন্তু এটাও বুঝতে হবে যে ফর এক্সাম্পল একজন ইউরোপিয়ান আর্টিস্ট একটা অরেঞ্জকে যখন আঁকছে, তখন আমি ভারতে বসে একটা ইন্ডিয়ান কালচারাল কনটেক্সটে বসে আমি কিন্তু ওই অরেঞ্জটাকে অরেঞ্জ হিসেবেই পারসিভ করছি। তার মানে এটা বুঝতে হবে যে ভিজুয়াল ইমেজের কিন্তু একটা ইউনিভার্সালিটি রয়েছে, এবং সেই ইউনিভার্সালিটিটা কিন্তু আমাদের এই ভাষার যে লিমিটেশন আছে সেটাকে কিন্তু ওভারকাম করে। তো সেই ক্ষেত্রে কিন্তু ভিজুয়াল এইডস কিন্তু ভীষণ রকমভাবে একটা ইম্পর্টেন্ট এবং একটা ফান্ডামেন্টাল ওয়ে অফ লার্নিং টুল হতে পারে। সেকেন্ড পয়েন্টস আমরা কি বলছি যে when words are introduced with the help of images, informations are associated to a real sense of the world, creating a dialogue between classroom with the world, যেটা আমি আগেও বললাম যে পার্টিকুলার ওই অ্যাপেলের উদাহরণটা দিয়ে, যে সেই একটা ওয়ার্ডের সাথে একটা ইমেজকে যখন রিলেট করছি, তখন কিন্তু আমাদের এক্সিস্টিং রিয়েলিটির সাথে কিন্তু আমরা ওই শব্দটাকে কানেক্ট করতে পারছি। সুতরাং সেই ক্ষেত্রে ভিজুয়াল এইড কিন্তু ভীষণ রকমভাবে একটা ইম্পর্টেন্ট টুল। তৃতীয় পয়েন্ট হচ্ছে যে সাবজেক্টস টট উইথ দ্য হেল্প অফ ভিজুয়াল এইডস হ্যাভ আ লাস্টিং ইম্প্যাক্ট ইন আওয়ার মেমরি অ্যান্ড হেল্পস ইন রিমেম্বারিং থিংস ফর আ লঙ্গার পিরিয়ড অফ টাইম। তার মানে কি বলছে যে কোনো একটা বিষয়কে যখন আমরা এই ভিজুয়াল এইডস এর মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করছি বা কোনো একটা ইমেজের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি, তখন কিন্তু আমাদের মেমোরিতে তার যে স্থায়িত্ব কিন্তু সেটা কিন্তু অনেক বেশি সময় ধরে থাকে, এবং আমরা কিন্তু অনেক অনেক এক্সটেন্ডেড পিরিয়ড ধরে আমরা কিন্তু সেটাকে মনে রাখতে পারি। ফর এক্সাম্পল ধরো আমি নিজের ক্ষেত্রেই বলছি যে
সহজ পাঠ যখন আমাদের কাছে ইন্ট্রোডিউসড হচ্ছে, হ্যাঁ, তখন ওই সহজ পাঠের হয়তো অনেকগুলো হয়তো 2 লাইন, ওই 2 লাইনের কিছু কবিতা হয়তো আমার কাছে এখন সত্যিই মনে নেই, হ্যাঁ, কিন্তু আমার কাছে কিন্তু ইমেজগুলো খুব ইন্টারেস্টিংলি মনে আছে। তার মানে বেসিক্যালি কি, ইমেজের কিন্তু আমাদের মেমোরিতে তার স্থায়িত্ব কিন্তু অনেকটা বেশি ইন কম্পারিজন টু ওয়ার্ডস, ঠিক আছে? আচ্ছা, while delivering, আচ্ছা আমি কি বোঝাতে পারছি, মানে ইজ ইট মানে আমি যে কথাগুলো বলছি সেগুলো কি তোমাদের কাছে কমিউনিকেটেড হচ্ছে, মানে তোমরা কি? ওকে, ফাইন। আচ্ছা, 4 নম্বর হচ্ছে, while delivering a subject for a teacher it becomes important not only to know the subject well but to make the subject presentable enough so that it is well communicated to the students, ঠিক আছে? তো এই যে যখন নাকি কোনো শিক্ষক যখন ক্লাসে একটা লেকচার বা একটা বিষয় সংক্রান্ত স্টুডেন্টদেরকে বোঝানোর চেষ্টা করছে, তখন কিন্তু শিক্ষকের একটা ভীষণ একটা কি রেসপন্সিবিলিটি বলতে পারে চলে আসে, যে আমি এক্স্যাক্টলি বিষয়টা কিভাবে আমার ছাত্রদেরকে ডেলিভার করব, যাতে তাদের কাছে এই বিষয়টা কিন্তু খুব সহজেই বোঝা, যে মানে তারা খুব সহজেই বুঝতে পারে এবং খুব সুন্দরভাবে এবং স্মুথলি সেই বিষয়টা কমিউনিকেটেড হয়। এবং এই পার্টিকুলার ক্ষেত্রে কিন্তু এই ভিজিবিলিটি বা ভিজুয়াল এইডস এর কিন্তু ভূমিকা কিন্তু ভীষণ রকমভাবে ইম্পর্টেন্ট। Visuals enhances the mental activities of the students, expands reception abilities of the students, reduces stress and fatigue. Very very important. কারণ আমার এখনো মনে আছে যখন ধরো মন্টিস মানে ক্লাস 1 2 3 4 এ পড়ছি, সেই সময়কার স্মৃতি তো খুব কম থাকে, কিন্তু কিছু কিছু স্মৃতি আমার রয়েছে যেখানে নাকি আমার পরিষ্কার মনে আছে যে we were introduced to different kinds of animations and we were introduced to different kinds of cartoon films, হ্যাঁ, এবং সেটা কেন সেই সময় ইন্ট্রোডিউস করা হচ্ছে এটাও বুঝতে হবে, কারণ সেই সময় এই টিচিং মেথডটা যাতে নাকি একটা হচ্ছে যে সেটা যাতে এন্টারটেইনিং হয়, এবং এই টিচিং মেথডটা কোনো রকম ভাবে যাতে সেটা স্ট্রেসফুল বা ফেটিক বা বোর্ডরুম তৈরি না করে, সেই ক্ষেত্রে কিন্তু এই ভিজুয়াল এইডস গুলো কিন্তু ভীষণ রকম ভাবে ইম্পর্টেন্ট একটা ফান্ডামেন্টাল ফিচার তৈরি করে, ঠিক আছে? এবং সেই জায়গায় কিন্তু এই মানে আমরা যখনই কোনো টেক্সট বলছি, এবং এই টেক্সট আমাদের বেসিক্যালি কোনো টেক্সট বা মানে কোনো বিষয়ে সেটার যে রিসেপশন পাওয়ার, সেটা কিন্তু ডিটারমাইন্ড হয় যে সেই বিষয়টা আমাদের কাছে কিভাবে কমিউনিকেটেড হচ্ছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু ভিজুয়াল এইডস কিন্তু একরকম ভাবে বলতে পারো যে একরকম ভাবে ভীষণ এন্টারটেইনিং হয়ে ওঠে, এবং সেটা স্ট্রেস বা ফেটিককে কিন্তু অনেক রকম ভাবে কমিয়ে দেয়। 5 নম্বর হচ্ছে, ভিজুয়াল এইডস ইন লার্নিং নট অনলি হেল্পস ইন মেকিং দ্য লার্নিং প্রসেস মোর ইন্টারেস্টিং বাট অলসো হেল্পস ইন রিটেনিং দ্য ইন্টারেস্ট অফ দ্য লার্নার ফর আ লঙ্গার পিরিয়ড অফ টাইম। এটা আমরা আগেও ডিসকাস করি। 7 নম্বর পয়েন্ট which is very important, সেটা হচ্ছে ভিজুয়াল লার্নিং হেল্পস ইন গ্যাদারিং ইনফরমেশন all at once rather than in gradual assimilation of isolated facts. For example, আমরা ধরো বলছি যে আমি ধরো নেক্সট চার্ট একটু চলে যাচ্ছে, এটা বোঝাতে গেলে ধরো ফর এক্সাম্পল এটা একটা হচ্ছে ফুড ওয়ে বা ফুড চেনের আমরা কথা বলছি, একটা হচ্ছে ধরো ইকোসিস্টেমের আমরা একটা ডায়াগ্রাম প্রডিউস করছি। এবারে এই ডায়াগ্রাম বা এই ডায়াগ্রামগুলোকে আমি যখন টেক্সটে ট্রান্সলেট করছি, তখন এটাকে বুঝতে হবে যে টেক্সটটাকে কিন্তু আমাকে লাইন বাই লাইন পড়তে হবে, এবং আগের শব্দটা কি ছিল বা আগের লাইনের মানেটা কি ছিল সেটাকে পরের লাইনের সাথে কানেক্ট করে তবেই কিন্তু ইনফরমেশনটা কিন্তু আমার মাইন্ডে কিন্তু যাচ্ছে, এবং যেখান থেকে আমি সেটাকে ডিকোড করে সেটা এক্স্যাক্টলি কি বোঝাতে চাইছে সেটা আমি বুঝতে পারছি। তার মানে বেসিক্যালি যেটা হচ্ছে টেক্সটের ক্ষেত্রে একটা আইসোলেটেড ফ্যাক্টসের অ্যাসিমিলেশন বা আইসোলেটেড ডেটার একটা অ্যাসিমিলেশন, যেটা ডিকোডিংটা আমার মাইন্ডে হচ্ছে, এবং তারপরে আমি কিন্তু এই বিষয়টা বুঝতে পারছি। ইমেজের ক্ষেত্রে যেটা হচ্ছে, ফর এক্সাম্পল আমি যখন এই ইমেজটা দেখছি, তখন কিন্তু এই লাইন বাই লাইন ইমেজটাকে আমার দেখার প্রয়োজন হচ্ছে না। আমি যে পুরো বিষয়টা একটা কমপ্লেক্স একটা প্রসেস, এই কমপ্লেক্স প্রসেসটা কিন্তু আমি আমার একটা ফ্রেমের মধ্যে কিন্তু আমি পেয়ে যাচ্ছি, যেখানে কিন্তু এই প্রসেসটা পুরোটাই আমি কিন্তু একটা ইমেজের সাথে একটা ইমেজ যখন আমি দেখছি, তখন কিন্তু পুরো কমপ্লেক্স প্রসেসটা কিন্তু আমার পক্ষে বোঝা কিন্তু খুব সহজ হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা কিন্তু আমার মনে হয় যে ভীষণ ইম্পর্টেন্ট হয়, কারণ যখন আমরা কোনো কমপ্লেক্স, ফর এক্সাম্পল দেখবে তোমরা সব থেকে ভিজুয়াল এইডস বা আমরা যদি ডায়াগ্রামের কথা বলি বা ফ্লো চার্টের কথা বলি, এগুলো কিন্তু তোমরা ভীষণ রকমভাবে সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট বা সায়েন্টিফিক স্টাডিজের ক্ষেত্রে কিন্তু ইউজ হয়েছে। কেন ইউজ হয়েছে? কারণ এই কমপ্লেক্স প্রসেসটাকে খুব সহজে
আর একবারে গ্রাফস করার ক্ষেত্রে কিন্তু এই পার্টিকুলার ফরম্যাটটা কিন্তু বিকামস রিয়েলি এফেক্টিভ, ঠিক আছে? তো দিস ইজ সামথিং উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আ লার্নার। তো এরপরে আমরা চলে যাচ্ছি যে আমরা ধরো আমরা যদি বলি যে এই ভিজুয়াল এইডস এর ক্ষেত্রে আমরা কি রকম এক্সাম্পলস দেখতে পারি, তো সবথেকে প্রমিনেন্ট এবং সবথেকে পপুলার একটা এক্সাম্পল হচ্ছে in form of illustrations. তো illustration মানে তোমরা জানো যে illustration কাকে বলে? Any idea? illustration বলতে আমরা কি বুঝি? ম্যাম ওরা কিছু বলছে, একটু কনভে করতে পারবেন? স্যার আমি আছি এতে, হ্যাঁ ম্যাম আসলে নিচে গেলেন, তো ওরা কয়েকজন জয়েন করেছে, ওখান থেকে যদি কিছু বলতে চাও তোমরা ইন্ডিভিজুয়ালি বলতে পারো, মাইকগুলো অন করে নাও। অনলাইনে যারা আছে তারা যদি কেউ বলতে চান ইলাস্ট্রেশন বলতে আমরা এক্স্যাক্টলি কি বুঝি, তাহলে আমার বিষয়টা বলতে সুবিধা হয়। Okay, fine. So to explain something. To explain something. আচ্ছা, to explain something through what method? মানে সেখানে কি এক্সপ্লেনেশনটা কি কোন প্রসেসে হচ্ছে? ইলাস্ট্রেশন কিন্তু ভিজুয়াল আর্টস এর একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কিন্তু জনরা বলতে পারো। তো সেইটা আমি যদি বলি যে হ্যাঁ ইলাস্ট্রেশন মানে ফর এক্সাম্পল তোমরা নিশ্চয়ই চাঁদের পাহাড় নিশ্চয়ই অনেকেই তোমরা পড়েছো, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার স্টোরি বুকস, রাইট? ফিকশন। তো চাঁদের পাহাড়ের ক্ষেত্রে আমরা নিশ্চয়ই ভেতরে ইলাস্ট্রেশন গুলো দেখেছি, which are wonderful illustrations, ঠিক আছে? বা তোমরা ক্ষীরের পুতুল নিশ্চয়ই পড়েছো, ক্ষীরের পুতুলের ক্ষেত্রে ইলাস্ট্রেশন। তো হোয়াট ইলাস্ট্রেশন, তাহলে যে আমি যদি বলি এই পার্টিকুলার ইমেজগুলোকে আমি ইলাস্ট্রেশন বলছি, তাহলে তার ক্যারেক্টারিস্টিক্স এক্স্যাক্টলি কি? ওকে, ঠিক আছে, আমি বলছি, ঠিক আছে? এবার ইলাস্ট্রেশন যেটা হচ্ছে ইলাস্ট্রেশন, আচ্ছা আমার স্লাইডটা ভিজিবল? স্যার হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে মানে আমাদের মাইন্ডে যেটা আসবে পড়ে, তো সেটাকে আমরা ওই ভিজুয়াল আর্ট দিয়ে মানে ভেরি গুড, দেখানো, ওটা খুব ভালো। মানে ফর এক্সাম্পল ধরো একজন ইলাস্ট্রেটরকে যখন বলা হলো যে এই গল্পটা তাকে ইলাস্ট্রেট করতে হবে, তখন সে কি করছে, গল্পটা পড়ে তার বেসিক্যালি কিছু মেন্টাল ইমেজ তৈরি হচ্ছে, এবং সেই ইমেজটা কিন্তু এই যে আমরা যখন বলি যে আমাদের মেন্টাল ইমেজ তৈরি হয়, ইমেজটা কিন্তু সবসময় মাথায় রাখবে যে ইমেজটা কিন্তু কখনোই ইন্ডিপেন্ডেন্ট অফ আওয়ার কালচারাল অ্যান্ড আওয়ার নলেজ কিন্তু হয় না। ফর এক্সাম্পল ধরো আমি যদি একজন ভিজুয়াল আর্টিস্ট হই, আমার ইমাজিনেশনটা কিন্তু সবসময় ডিটারমাইন্ড হবে যে আমার এক্স্যাক্টলি ভিজুয়াল আর্টের আমার শিক্ষাটার উপরে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে একজন ইলাস্ট্রেটর তার বেসিক্যালি সে কি করছে, সেই গল্পটা পড়ে তার এক্সপার্টাইজ অনুযায়ী সে একটা ইমেজ ইমাজিন করছে, এবং ইমাজিন করার পর সেই ইমেজটাকে সে প্র্যাকটিক্যালি ছবির মাধ্যমে এক্সপ্রেস করছে। এবং একজনের রিডারের ক্ষেত্রে সেটা কি করে, একজন রিডারের ক্ষেত্রে আমরা যখন একটা টেক্সট পড়ি এবং তার সাথে যখন ইমেজটা দেখি, তখন কিন্তু আমাদের এই ভিজুয়াল ইমাজিনেশনটা কিন্তু ভীষণ রকম ভাবে ইগনাইট হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের টেক্সটের সাথে যখন আমরা ভিজুয়ালকে অ্যাড করছি, তখন কিন্তু টেক্সট আর ভিজুয়াল কিন্তু একে অপরের সাথে কোলাবরেট করে একটা ফর্ম অফ নলেজ বা একটা ফর্ম অফ মেসেজ কিন্তু আমাদের কাছে ডিসমিনেট করছে, ঠিক আছে? ফাইন। তো এবার আচ্ছা আমার স্লাইডটা কি ভিজিবল? ওকে ওকে ওকে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের যে একদম আমরা যদি শিক্ষার ক্ষেত্রে বা লার্নিং এর ক্ষেত্রে আমরা যদি ভিজুয়াল এইডস এর কথা বলি, সেখানে কিন্তু ইলাস্ট্রেশন বিকামস আ ভেরি ফান্ডামেন্টাল টুল, ঠিক আছে? এইবার এই ইলাস্ট্রেশনের হিস্ট্রি আমি যদি বলি, সেটা হচ্ছে সাংঘাতিক রকম, সেটা হচ্ছে ভীষণ রকম ভাবে ইম্পর্টেন্ট এবং
সেটা হচ্ছে অলমোস্ট হিউম্যান সিভিলাইজেশনের শুরুর দিক থেকে আমরা বলতে পারি যে যেই ভিজুয়াল আর্টের যেই আমরা এক্সাম্পলস গুলো দেখতে পাই সেগুলোকে আমরা ইলাস্ট্রেশন হিসেবেই ধরতে পারি, ঠিক আছে? ফর এক্সাম্পল, তোমরা যদি শুনে থাকো লাস্কাউস কেভের সম্পর্কে ফ্রান্সে, which is almost মানে as old as 15,000 BCE, তো সেইখানে কিন্তু বেসিক্যালি লাস্কাউস কেভের যে ইমেজগুলো সেই ইমেজগুলো কিন্তু আমরা আর্লিয়েস্ট ফর্ম অফ হিউম্যান ইলাস্ট্রেশন আমরা ধরতে পারছি, ঠিক আছে? এবং কি করছে তা সেই আমি যেই সময়কার কথা বলছি সেই সময় এটা মাথায় রাখতে হবে, সেই সময় কিন্তু ভাষা কিন্তু কখনো আসেনি। সুতরাং সেখানে কিন্তু মানুষ কমিউনিকেট করছে থ্রু দ্য মিডিয়াম অফ ইমেজেস, এবং সেখানে ইমেজেস বলতে আমরা ড্রয়িং, এই পার্টিকুলার ড্রয়িংগুলোকে আমরা ধরতে পারছি। সেটা শুধু which is not very specific to লাস্কাউস্কি but is also specific to ভিমবেটকা, হ্যাঁ, বা আলতামিরা, এগুলোর ক্ষেত্রে কিন্তু একই রকম ভাবে এটা কিন্তু রেলিভেন্ট। তো সেই ক্ষেত্রে এরা কি করছে যে এদের পার্টিকুলার যে লাইফস্টাইল, এদের পার্টিকুলার যে কালচারাল সোশ্যাল বিলঙ্গিং, হ্যাঁ, বা কালচারাল বিলিভস, রিলিজিয়াস বিলিভ, হোয়াট এভার, এই পার্টিকুলার ইস্যুস গুলো কিন্তু এরা ভীষণ ইন্টারেস্টিংলি কিন্তু এই ছবিগুলোর মধ্যে দিয়ে কিন্তু তারা রিপ্রেজেন্ট করছে। এবং which is very important, সেটা হচ্ছে এই পার্টিকুলার সময়ের যে পার্টিকুলার সময়ের যে হিস্ট্রি, এই হিস্ট্রিটাকে আমরা কিন্তু ডিকোড করতে পেরেছি থ্রু দিস পার্টিকুলার ইমেজেস। মানে যখন টেক্সট আসে তখন কিন্তু ইমেজ was considered as one of the most effective ways of documenting history, ঠিক আছে? সুতরাং এই পার্টিকুলার কেভগুলোর হিস্ট্রি হয়তো আমরা বা এই পার্টিকুলার সেই সময়কার মানুষদের জীবন শৈলী সম্বন্ধে আমরা জানতেই পারতাম না, জীবন ধারণের সম্পর্কে আমরা জানতেই পারতাম না যদি না আমাদের কাছে কিন্তু এই ইমেজগুলো না থাকতো। সুতরাং এই পার্টিকুলার কেভ পেইন্টিং গুলোকে আমরা কিন্তু সেই হিসাবে মানে কনসিডার করতে পারি দিস ওয়ার আর্লিয়েস্ট ফর্ম অফ হিউম্যান ইলাস্ট্রেশনস, ঠিক আছে? এবং সেখান থেকে আমরা শিফট করে যদি একটু পরবর্তী ক্ষেত্রে যাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইমেজ ধীরে ধীরে ট্রান্সফর্ম করছে কিরকম ভাবে বিভিন্ন আইকন সিম্বল। এবার আমরা ইজিপশিয়ান হিরোগ্রাফি সম্বন্ধে আমরা সবাই জানি, হ্যাঁ, এবং সেখানে কিন্তু আমরা যদি পার্টিকুলার ফর্মস গুলোকে আমরা দেখি, এগুলো কিন্তু দেখে আমার পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এগুলো কিন্তু দিস আর বেসিক্যালি ইমেজেস, রিপ্রেজেন্টেশনাল ইমেজেস, বা যেটাকে আমরা ইলিউশনারি ইমেজেস বলি, যেগুলো নাকি রিয়েল ওয়ার্ল্ড বা রিয়েল ওয়ার্ল্ডের পারসেপশন থেকে ডিরাইভ করে আমরা কিন্তু সেগুলোকে তৈরি করছি। এবং সেগুলো ধীরে ধীরে আস্তে আস্তে হিরোগ্রাফের ফর্ম নিচ্ছে, এবং যেখান থেকে আমরা বলতে পারি পরবর্তী ক্ষেত্রে অনেক ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে গিয়ে কিন্তু এই অ্যালফাবেটসের এমার্জেন্স, এবং সেখান থেকে কিন্তু ভাষার আবিষ্কার। সুতরাং আমরা বলতে পারি এখন যদি আমরা সেটাকে ইমেজ আর টেক্সটকে খুব আলাদাভাবে সংজ্ঞায়িত করি সেটা খুব ভুল হবে, কিন্তু কারণ আমাদের হিস্ট্রির দিকে তাকালে আমরা বুঝতে পারবো যে কোথাও গিয়ে একে অপরকে কমপ্লিমেন্ট করেই কিন্তু আমাদের এই কমিউনিকেশন বা লার্নিং এর প্রসেস কিন্তু তৈরি হয়েছে, ঠিক আছে? এবং ধরো পরের দিকে যখন নাকি অলরেডি ভাষা তৈরি হয়ে গেছে এবং সেটা অনেক বেশি পলিশড হচ্ছে, অনেক বেশি ফরম্যাটেড হচ্ছে, সেই সময় কিন্তু আবার কিন্তু দেখবে যে টেক্সটের সাথে কিন্তু ইমেজ কিন্তু অ্যাসোসিয়েটেড হচ্ছে, হ্যাঁ, এবং সেখানে ইমেজ অ্যাসোসিয়েটেড হচ্ছে কিন্তু বিভিন্ন রকম ভাবে। একটা হচ্ছে ইট ক্যান বি আ ওয়ে অফ ইলাস্ট্রেটিং দ্য টেক্সট, যেখানে এই পার্টিকুলার ফর এক্সাম্পল হতে পারে যে এই টেক্সটের মধ্যে যা বিবরণ দেওয়া আছে সেই বিবরণটাকে এক্সপ্লেন করার জন্য এই ইমেজটা ব্যবহার হচ্ছে, বিকজ আই এম নট বিং এবল টু রিড দিস টেক্সট, আমি এই টেক্সটটা পড়তে পারছি না কিন্তু আমি জাস্ট ভাবার চেষ্টা করছি। পার্টিকুলার এই যে ধরো তোমরা পার্সিয়ান ম্যানুস্ক্রিপ্টস যদি তোমরা দেখো তাহলে তোমরা দেখতে পারবে, বা এই পার্টিকুলার মিডল এজের ম্যানুস্ক্রিপ্টগুলো দেখতে পারবে যেগুলোকে আমরা বলছি ইলুমিনেটেড বর্ডার্স। তো তোমাদের এটা মনে হতে পারে হঠাৎ করে এই টেক্সটের পাশে এই এত কারুকার্য করার প্রয়োজনীয়তা কি ছিল, টেক্সটটা রাখলেই তো হতো। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে যখন নাকি একজন ক্রিয়েটর কোনো একটা টেক্সট তৈরি করছে এবং সেটাকে ভাবছে যে কিভাবে সেটা কিভাবে তার রিডারশিপ কিভাবে তৈরি হবে, তখন কিন্তু সে এটাও শুধু এটাই ভাবছে না যে টেক্সট আমি কিভাবে লিখবো, বরং টেক্সটটা ভিজুয়ালি রিপ্রেজেন্টেড কিভাবে হবে। কারণ যখন আমি একটা টেক্সটের আশেপাশে এই পার্টিকুলার ইমেজগুলোকে দেখতে পাচ্ছি তখন কিন্তু টেক্সটটাকে পড়ার সময় আমি তার থেকে একরকম ভাবে একটা এস্থেটিক প্লেজার কিন্তু ডিরাইভ করছি, যেটা আমার ওই রিডিং এর যে প্রসেসটা সেটাকে কিন্তু অনেক বেশি এন্টারটেইনিং করে তুলছে। সুতরাং সেখানে কিন্তু এই টেক্সট আর ইমেজ কিন্তু একে অপরের কিন্তু পরিপূরক হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং পরবর্তী ক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা যখন ইলাস্ট্রেশনের যে এই প্রসেস তার যে এই মেকানিজম সেটা পরবর্তী ক্ষেত্রে কিন্তু আরো বেশি করে রিফাইন্ড হয়েছে এবং আরো জোরালো হয়ে প্রলিফারেটেড হয়েছে when with the emergence of প্রিন্টিং টেকনোলজি। যখন প্রিন্টিং টেকনোলজি এমার্জ করলো তখন কিন্তু বইয়ের পাবলিকেশন কিন্তু
বই পাবলিশ হতে শুরু করলো, এবং সেখান থেকে কিন্তু সেখানে কিন্তু আমাদের কাছে এই ইমেজ এবং টেক্সট এই দুটোর কোম্পানিতে একটা লার্নিং মেথড কিন্তু আমাদের কাছে খুব ইজিলি অ্যাক্সেসিবল হলো। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা যদি যাই যে হ্যাঁ এবার এই পার্টিকুলার যে এই লার্নিং প্রসেসটা, হ্যাঁ এই লার্নিং প্রসেসের মধ্যে বেসিক্যালি ইলাস্ট্রেশনের কথা আমরা যদি বলি যে ইলাস্ট্রেশন কত রকম, ইলাস্ট্রেশনের হিস্ট্রি তো ওয়াস্ট, এবং সেটা বিভিন্ন রকম ভাবে আমরা ইলাস্ট্রেশন কিভাবে একটা টেক্সটকে কনভে করছে সেটার প্রসেসটাও কিন্তু ইজ ভেরি ডাইভার্স। হ্যাঁ, প্রথমে আমি বললাম যে ডিফারেন্ট জনার্স অফ ইলাস্ট্রেশনের মধ্যে প্রথম আমি একটা বলে দিলাম যে এখানে ম্যানুস্ক্রিপ্টের ক্ষেত্রে পার্টিকুলার ম্যানুস্ক্রিপ্টটাও যদি আমি দেখি, এর ক্ষেত্রে যখন আমি পাশ দিয়ে বর্ডারগুলোকে দেখছি আমি বুঝতেই পারছি যে এটা একটা রকম ভাবে একটা রিডিং প্রসেসটাকে ভীষণ রকম ভাবে অ্যাস্থেটিসাইজ করার চেষ্টা করছে। তো সুতরাং দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ে অফ ইলাস্ট্রেটিং টেক্সট। হ্যাঁ, তারপরে ক্ষেত্রে ধরো আমরা যদি বলি ফর এক্সাম্পল আমরা সুকুমার রায়ের আবোল তাবোলের কথাও বলি, সুকুমার রায় আবোল তাবোলের কথা যখন আমরা বলছি তখন তো একটা ভীষণ রকম ভাবে একটা ওয়ান্ডারল্যান্ডের ইমাজিনেশন, একটা এমন কিছু ক্রিয়েচারের ইমাজিনেশন তার মধ্যে দিয়ে করছে যেগুলো নাকি এক্সিস্ট করে না আমাদের এই সময়। তো সেইটা যখন উনি তৈরি করছেন তার সাথে ইমেজের কি ভূমিকা, ইমেজগুলো কিন্তু আমাদের এই পার্টিকুলার ইমাজিনেশনটাকে কিন্তু র্যাশনালাইজ এবং কংক্রিটিসাইজ করছে। মানে আমাদের যে ইমেজগুলো আমাদের মনের মধ্যে খুব ভাষা রয়েছে সেটা কিন্তু আর্টিস্ট বা ইলাস্ট্রেটর কিন্তু অনেকটাই সেটাকে কংক্রিটিসাইজ করে আমাদের এই রিডিং যে এক্সপিরিয়েন্সটাকে সেটাকে কিন্তু অনেক বেশি এনজয়েবল করে তুলছে এবং সেটাকে অনেক বেশি রিলেটেবল করে তুলছে। ঠিক আছে, আচ্ছা তোমরা ডু ইউ নো অ্যাবাউট গ্রাফিক নভেলস, যেটা ইলাস্ট্রেশনের একটা ভীষণ ইন্টারেস্টিং ফরম্যাট? গ্রাফিক নভেল যদি আমি বলি, মানে নভেল বলতে নিশ্চয়ই তোমরা সবাই জানো, এবার গ্রাফিক কথাটা যখন আসছে তখন আমি বুঝতে পারছি যে ইট ইজ সামথিং উইচ ইজ রিলেটেড টু ভিজুয়াল। মজার ব্যাপার হচ্ছে যে গ্রাফিক নভেলে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে একটা বেশ এক্সটেন্ডেড স্টোরি দ্যাট ক্যান বি হিস্টোরিক্যাল ফ্যাক্ট, দ্যাট ক্যান বি আ ফিকশন, সেটাকে ইমেজ এবং উইথ ইমেজের মাধ্যমে এবং তার সাথে খুব সামান্য টেক্সটের মাধ্যমে কিন্তু সেটাকে ন্যারেট করা হচ্ছে। তার মানে আমি যখন ইলাস্ট্রেশনের কথা বলছি তখন কিন্তু আমাকে এটাও মাথায় রাখতে হবে যে ইলাস্ট্রেশনের মধ্যে কিন্তু গল্পকে ন্যারেট করার কিন্তু একটা প্রবণতা রয়েছে বা একটা ক্যাপাসিটি রয়েছে। সুতরাং এবং এবার এই প্রোগ্রেশনটা মানে এই গল্পের যে বয়ে চলাটা এটা কিভাবে হচ্ছে, কারণ আগের যে ফর এক্সাম্পল আগের যে ইমেজগুলোর কথা আমি বলছি, ফর এক্সাম্পল দিস পার্টিকুলার ইমেজ বা এই পার্টিকুলার ইমেজ, হ্যাঁ এগুলোর ক্ষেত্রে এগুলো খুব আইসোলেটেড ইমেজের মতো করে আসছে। হ্যাঁ, কিন্তু আমি যখন গ্রাফিক নভেলের স্টোরির কথা বলছি তখন গল্পের মধ্যে একটা ন্যারেশন থাকছে এবং সেই ন্যারেশনটা প্রসিড করছে থ্রু ডিফারেন্ট ফ্রেমস। মানে আমরা কিন্তু এই ইমেজগুলোকে ডিফারেন্ট ফ্রেমসে ভাঙছি এবং ফ্রেমসে ভাঙলে কি হচ্ছে যে আমাদের সিরিয়ালিটির একটা আইডিয়া তৈরি হচ্ছে। মানে বেসিক্যালি আমি ফার্স্টে এই ইমেজটা দেখছি, এই ইমেজটা দেখে আমার একটা ধারণা তৈরি হচ্ছে, তারপর আমি এই ইমেজে শিফট করছি, মানে বেসিক্যালি এই সিনটা থেকে এই সিনে শিফট করছে, তারপর এই সিনে শিফট করছে, তারপর এখানে শিফট করছে, তারপর এখানে শিফট করছে। মানে বেসিক্যালি একটা ন্যারেশন কিভাবে প্রোগ্রেস করছে এটাকে কিন্তু ফ্রেমগুলোকে টুকরো টুকরো বা ইমেজগুলোকে টুকরো টুকরো করে ভেঙে আমরা কিন্তু এই ন্যারেশনটাকে আমরা বুঝতে পারি বা এই ন্যারেশনটা কিন্তু আমাদের কাছে প্রেজেন্টেড হয়। এই যে পার্টিকুলার দুটো গ্রাফিক নভেলের ইমেজ আমি তোমাদের দেখালাম, এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার বলতে পারো প্রথম গ্রাফিক নভেল which is titled as River of Stories by অরিজিৎ সেন। ঠিক আছে, তোমাদের যদি কারোর কাছে এটা অ্যাক্সেসিবল হয়ে থাকে তাহলে এটা পড়ে দেখতে পারো, ইটস আ ওয়ান্ডারফুল গ্রাফিক নভেল। ঠিক আছে, এবং তার সাথে আমার মনে হয় যে ইলাস্ট্রেশনের ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায় সেটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে কিন্তু ইলাস্ট্রেশন ভীষণ রকমভাবে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। হ্যাঁ, এবং সেখানে কিন্তু আমাদের এই বেসিক কমিউনিকেশনের জায়গাটা কিন্তু ইমেজের মাধ্যমে হচ্ছে। ফর এক্সাম্পল ধরো এই পার্টিকুলার বাঁদিকের যেই বিজ্ঞাপনটা আমি দেখছি এটা ধরো 1940s-এর, এটা 1940-এর একটা বিজ্ঞাপন। এটা তোমরা দেখে বুঝতে পারছো এটা হরলিক্সের বিজ্ঞাপন, রাইট? হ্যাঁ, হরলিক্সের বিজ্ঞাপন 1940s-এ। এবার ভীষণ ইন্টারেস্টিং, আমি যখন বলছি ইলাস্ট্রেশন এবং ইলাস্ট্রেশনের সাথে গল্পের কি ভূমিকা এবং ন্যারেশনের কি ভূমিকা, তাহলে তোমরা এই পার্টিকুলার
এই যে অ্যাডভার্টাইজমেন্টটা দেখলে কিন্তু বুঝতে পারবে। এবং আমি এমন একটা সময় 1940 এমন একটা সময়ের কথা বলছি যখনও কিন্তু টেলিভিশন অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু আসছে না, বা ইলেকট্রনিক অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু তখনও আসেনি। তো সুতরাং আমরা যখন অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে বলছি, অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে তো ভীষণ ইন্টারেস্টিং, কারণ অ্যাডভার্টাইজমেন্ট এমার্জ করছে কি। ফর এক্সাম্পল একটা প্রোডাক্টকে আমি কিভাবে দেখবো, যে প্রোডাক্ট আমার একটা বেসিক্যালি একটা ক্রাইসিস রয়েছে বা একটা প্রবলেম রয়েছে, এবং এই পার্টিকুলার প্রোডাক্টটা ওই প্রবলেমটাকে আমার মানে সমাধান করে দিচ্ছে। তো সেই দিক থেকে আমরা অ্যাডভার্টাইজমেন্ট যে কোনো প্রোডাক্টের কিন্তু প্রমোশন আমরা এইভাবেই দেখে থাকি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে দেখো অ্যাডভার্টাইজ ইমেজ বা এই ইলাস্ট্রেশন কি করে এই পার্টিকুলার ন্যারেশনটাকে বিল্ড আপ করছে। আমরা যদি এবার 1940-এর ক্ষেত্রে আমরা যখন এটাকে দেখছি তখন বুঝতে পারছি যে এখানে ধরো একটা পার্টিকুলার ফ্যামিলির আইডিয়া দিচ্ছে, যেখানে এই লোকটি বলার চেষ্টা করছে যে তার পরিবারের একজন মেম্বারকে যে আমি প্রচন্ড দুর্বল হয়ে পড়ছি এবং সেটার জন্য আমার কর্মক্ষমতা কমে আসছে, এবং যার থেকে আমার কিন্তু কি বলবো আয় বা সঞ্চয়ের জায়গা কিন্তু আমাদের মানে কমে আসছে, এবং সেই জায়গা থেকে এই পার্টিকুলার যে that member is not being able to sustain his family economically। তো সুতরাং সেখানে ব্যর্থ হচ্ছে, এবং কি বলছে যে যৌথ পরিবার ভাঙনের হাত থেকে রক্ষা করবে। মানে সেখানে বেসিক্যালি তার যে জয়েন্ট ফ্যামিলি, সেই জয়েন্ট ফ্যামিলিটা ভেঙে যাচ্ছে, কারণ এই জয়েন্ট ফ্যামিলিকে সাস্টেন করার মতো তার ইকোনমিক ক্যাপাসিটি এখন আর নেই। এবং সেটা কেন নেই? কারণ তার শরীর স্বাস্থ্য দুর্বল হয়ে যাচ্ছে এবং সে কাজ করতে পারছে না। সেইখানে এই হরলিক্সটা ভীষণ ইন্টারেস্টিং একটা প্রোডাক্ট হিসেবে আসছে, যে হরলিক্সটা এই লোকটিকে আর আবার আগের মতো কি বলবো যে তার স্ট্রেংথ ফিরিয়ে দিচ্ছে, এবং সে আবার আগের মতো কিন্তু সে ওয়ার্কাহলিক হয়ে উঠছে, এবং যার থেকে আবার তার পরিবার কিন্তু আর ওই পরিবারটা আর ডিসইন্টিগ্রেট করছে না। বিজ্ঞাপনের টাইটেলে লেখা হচ্ছে যৌথ পরিবার ভাঙনের হাত থেকে রক্ষা পাবে। এবং খুব ইন্টারেস্টিং কেন আমি বলছি যে এই বিজ্ঞাপনটা যে ইমেজের মাধ্যমে কি কি কমিউনিকেটেড হতে পারে এবং সেটা আমাদের কাছে কি কিভাবে চলে আসতে পারে। এবং এই এমন একটা সময় আমি 1940-এর এই প্রেক্ষাপট যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে 1940 সময়টা প্রচন্ড রকমের ডিস্টার্ব, এবং বাংলার ক্ষেত্রে তো একান্তই ডিস্টার্ব, কারণ সেখানে কিন্তু ভীষণ রকম ভাবে যে কনফ্লিক্ট এবং ডিভাইড এই আইডিয়াগুলো কিন্তু ভীষণ রকমভাবে প্রমোটেড হচ্ছে। হ্যাঁ, এবং সেই ক্রাইসিসগুলো তৈরি হচ্ছে বেঙ্গলে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে যৌথ পরিবার ভাঙনের হাত থেকে রক্ষা পাইলো, সেখানে কিন্তু যখন আমরা এই শব্দটা বলছি বা এই শব্দ দিয়ে এই পার্টিকুলার বিজ্ঞাপনটাকে এস্টাবলিশ করছে, তখন কিন্তু আমরা কোথাও গিয়ে এই নেশনের ডিসইন্টিগ্রেশন সেটাও কিন্তু এই পার্টিকুলার বিজ্ঞাপনের মধ্যে দিয়ে কিন্তু কোথাও একটা গিয়ে সুপ্তভাবে আনকনসিয়াসলি বা সাবকনসিয়াসলি হয়তো রিডাররা কিন্তু সেই রকম ভাবে দেখতে পারে। ঠিক আছে, তো সেই রকম ভাবে এই বিজ্ঞাপনের যে এই যে ন্যারেশন এটা কিন্তু ভীষণ রকম ভাবে ইন্টারেস্টিং, এবং এইটা এই যে এই ভিজুয়াল কিন্তু একটা ভীষণ এফেক্টিভ ওয়ে অফ কমিউনিকেশন কিন্তু হয়ে তৈরি হচ্ছে বিজ্ঞাপনের ক্ষেত্রে। এবার পাশের যদি বিজ্ঞাপনটা দেখি, এখানে লেখা আছে পিউরিটি ফর দ্য টেম্পল অফ দ্য গড। ইমেজটা সবাই দেখতে পাচ্ছ পরিষ্কার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এবার দেখো যদি আমরা এটাকে দেখি এই পার্টিকুলার বিজ্ঞাপনের ক্ষেত্রে, দেখো এই ইমেজটা মানে ইমেজ কিভাবে কমিউনিকেট করে সেটা হচ্ছে মজার, এবং বিজ্ঞাপনের ক্ষেত্রে এটা সেটা আরো কি করে জোরালোভাবে কমিউনিকেট করে, এবং অ্যাডভার্টাইজাররা কি করে সেখানে তাদের আইডিয়া বা কনসেপ্ট গুলো কি করে এই ইমেজের মধ্যে দিয়ে প্রডিউস করছে। যখন আমরা এই বিজ্ঞাপনটা দেখি, এই বিজ্ঞাপনটা হচ্ছে 1948, মানে অলমোস্ট স্বাধীনতার জাস্ট 1 বছর বাদে এই বিজ্ঞাপনটা কিন্তু পাবলিশ হয়েছিল। এটা হয়েছিল অমৃতবাজার পত্রিকায়। খুব ইন্টারেস্টিংলি এই সময় আমরা কথা বলছি, সেই সময়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে স্বদেশি প্রোডাক্ট এবং বিদেশি মানে ইম্পোর্টেড প্রোডাক্ট, তার মধ্যে কিন্তু একটা ভীষণ টাসল চলছে। এবং এই গোদরেজের ক্ষেত্রে যেটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে, দিস ইজ ওয়ান অফ দ্য স্বদেশি প্রোডাক্ট, আমরা সবাই জানি। এবং এই সাবানের ক্ষেত্রে যেটা হচ্ছে যে সাবানটাকে অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি, এখানে নিশ্চয়ই বুঝতে পারছো এটা একটা দ্রাভিডিয়ান টেম্পল, মানে সাউথ ইন্ডিয়ার একটা টেম্পলের সামনে এই সাবানটাকে রাখা হয়েছে। এবং তাতে কি হলো যে এই পুরো টেক্সটার মধ্যে যেটা খুব ইন্টারেস্টিংলি বলা আছে যে এই সাবানটার সাথে একটা পিউরিটি যোগ দেওয়া হলো। মানে সাবানের সাথে কিন্তু এরা হাইজিন বা ক্লিনলিনেসে যোগটা না রেখে ওরা কিন্তু পিউরিটি শব্দটা যোগ করেছে, মানে পবিত্রতার শব্দটা যোগ করেছে। এবং কেন? ওরা বলছে যে বিদেশি দ্রব্য বা বিদেশি সাবানগুলোতে অ্যানিমাল ফ্যাট ইউজ হচ্ছে, সেখানে স্বদেশি সাবান বা গোদরেজ সাবানের ক্ষেত্রে কিন্তু ভেজিটেবল অয়েল বা ভেষজ উপাদান দিয়ে কিন্তু এই সাবান তৈরি হচ্ছে।
সুতরাং বিদেশি সাবানকে আমরা যদি বর্জন করব এই কারণেই, কারণ বিদেশি সাবানগুলো পিউরিটি দিতে পারছে না, যেটা নাকি এই পার্টিকুলার সাবানটা কিন্তু দিচ্ছে। ভীষণ ইন্টারেস্টিংলি এটা বলা হয়েছে। এবং যখন আমরা এই কথাটা বলছি, এই যে ইউজ অফ নন-ভেজ মানে নন-ভেজ এলিমেন্টস, হ্যাঁ, বা অ্যানিমাল ফ্যাটস ইন ভেরিয়াস আইটেমস, যখন এই শব্দটা আমরা ইউজ করছি তখন কিন্তু ভীষণ ইন্টারেস্টিংলি আমরা কিন্তু রিভোল্ট অফ 1857 এর একটা বেসিক আইডিয়া কিন্তু উস্কে দিচ্ছি। এবং সাবানটা ভীষণ ইন্টারেস্টিংলি এই প্রেক্ষাপটে কিন্তু খুব প্রমোটেড হলো এবং ভীষণ পপুলারও হলো। তো এখানে তোমরা বুঝতে পারছো যে এই মন্দিরের সামনে জাস্ট একটা সাবান রাখা, এটা জাস্ট কোনো একটা ক্যাজুয়াল জাক্সটাপোজিশন নয়, বরং এটা কিন্তু একটা ভীষণ কনসিয়াস এফার্ট টু ক্রিয়েট আ সার্টেন বা টু প্রডিউস আ সার্টেন কাইন্ড অফ কমেন্টারি, যে কমেন্টারিটা যারা রিডার বা যারা কনজিউমার তাদের কাছে খুব ক্লিয়ারলি প্রমোটেড হবে। ঠিক আছে? তো সুতরাং ভিজুয়াল কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু ইমেজ বিকামস রিয়েলি ইম্পর্টেন্ট। আচ্ছা, এইবার সুতরাং তোমাদের কাছে ইলাস্ট্রেশনের কিছু বেসিক ফরম্যাট বা কিছু বেসিক আইডিয়া হোপফুলি আমি ক্লিয়ারলি বলতে পারলাম বা তোমরা বুঝতে পারবে। বা তোমাদের যদি পরবর্তী ক্ষেত্রে বা আফটার দিস লেকচার গেটস ওভার তোমাদের যদি কোনো প্রবলেম হয় তো তোমরা অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে? এইবার আমাদের যেটা এখন যেটা খুব ইন্টারেস্টিংলি হয়েছে সেটা হচ্ছে যে আমরা অ্যাট প্রেজেন্ট মোমেন্টে আমরা এই যে ধরো সায়েন্স, আর্টস, কমার্স, হ্যাঁ, এই যে ধরো বিভিন্ন ডিসিপ্লিন বা বিভিন্ন স্ট্রিমস, এই স্ট্রিমসগুলোর মধ্যে আমরা কিন্তু খুব স্ট্রিক্ট কম্পার্টমেন্টালাইজেশন করে থাকি জেনারেলি, হ্যাঁ, কলোকিয়ালি আমি বলছি, হ্যাঁ। কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে আমরা যদি হিস্টোরিক্যালি এই ডিসিপ্লিনগুলোকে ট্রেস করি তাহলে আমরা বুঝবো এই ডিসিপ্লিনগুলো কিন্তু একে অপরকে কমপ্লিমেন্ট করেছে রাদার দ্যান কন্ট্রাডিক্ট করেছে, হ্যাঁ। এবং তার সব থেকে বড় উদাহরণ কিন্তু আমাদের কাছে কিন্তু সাইন্টিফিক ড্রয়িং হিসেবে এসেছে। ইলাস্ট্রেশনের কথা আমরা যদি বলি, ইলাস্ট্রেশন কিন্তু আমরা প্রথমেই বললাম, ইলাস্ট্রেশন অ্যাপিয়ার্ড অ্যাজ আ ভেরি ইন্টারেস্টিং ওয়ে অফ ডকুমেন্টেশন। যেই ডকুমেন্টেশনটা কিন্তু একটা সময় কিন্তু যখন ফটোগ্রাফি এমার্জ করেনি তখন কিন্তু প্রায় ম্যানুয়াল ইলাস্ট্রেশন মধ্যে দিয়ে বা প্রিন্ট মেকিং এর মাধ্যমে দিয়ে কিন্তু এই ইমেজ রিপ্রোডিউসড হতো এবং সেই ইমেজগুলো কিন্তু এখন আমাদের কাছে একটা ভীষণ ভ্যালুয়েবল আর্কাইভ হয়ে রয়েছে টু রিড হিস্ট্রি। এবং তোমাদের এই যে ড্রয়িংগুলো তোমরা দেখতে পাচ্ছ, ড্রয়িং এগুলো হচ্ছে বেসিক্যালি ফ্লোরা অ্যান্ড ফনা, যেটাকে আমরা যেই ফ্লোরা এইগুলোকে আমরা বোটানিক্যাল ড্রয়িংসও বলে থাকি, যেগুলো কিন্তু কলোনিয়াল পিরিয়ডে তৈরি হয়েছে। এবার কলোনিয়াল পিরিয়ডে কলোনাইজাররা ব্রিটিশার্সরা আমাদের এখানে বিভিন্ন প্যাট্রনস রেখেছিলেন এবং বিভিন্ন ইনস্টিটিউটও ছিল যেখানে কিন্তু এই ধরনের আর্টিস্টদেরকে, বিভিন্ন ইন্ডিয়ান আর্টিস্টদেরকে অ্যাসাইন করে তাদেরকে দিয়ে এই যে আমাদের দেশের যে বিভিন্ন ফ্লোরা আর ফনার কিন্তু ডকুমেন্টেশন করা হতো। এবং সেই ডকুমেন্টেশনটা কেন করা হতো, তোমরা যদি এইগুলো প্রপারলি দেখো, ফর এক্সাম্পল এই ইমেজটা যদি দেখো তাহলে এটা দেখবে যে এখানে কিন্তু মানে প্রায় গাছটাকে ডিসেক্ট করে এখানে কিছু সেকশন কিন্তু করা হচ্ছে। তার মানে বেসিক্যালি কি এইগুলো শুধুমাত্র যাতে ডকুমেন্টেশন হিসেবে থাকবে না, এইগুলো কিন্তু অ্যাজ আ লার্নিং টুল হিসেবে থাকবে। যেখানে কিন্তু ধরো একজন ব্রিটেনের একজন যে বসে আছে সে হয়তো ইন্ডিয়ান কিছু নেটিভ প্লান্টস বা ইন্ডিয়ান কিছু অ্যানিমাল স্পিসিসের সম্বন্ধে কিন্তু সেখানে বসে জানতে পারছে থ্রু দিস পার্টিকুলার ইলাস্ট্রেশন। ঠিক আছে? এবং যেটা হয়েছে যে পরবর্তী যখন নাকি প্রিন্টিং টেকনোলজি এমার্জ করেছে কলোনিয়ালিজমের মাধ্যমে, যে ওই সময় যখন এমার্জ করছে তখন কিন্তু বিভিন্ন আর্টিস্ট, এবং সেখানে কিন্তু ইউরোপিয়ান আর্টিস্টরাও কাজ করেছে আমাদের এখানে। তো সেখানে কিন্তু ওরা এই ইন্ডিয়ান যে ল্যান্ডস্কেপ সেটাকেও কিন্তু ডকুমেন্ট করেছে থ্রু সার্টেন ফর্ম অফ ইলাস্ট্রেশনস, through printmaking mediums, through paintings, majorly through oil paintings তারা কিন্তু করেছে। এখানে থমাস উইলিয়াম ড্যানিয়েলে তোমরা কয়েকটা কাজ দেখতে পাচ্ছ, এটা ক্যারেক্টার আর এটা বুঝতে পারছো আগে। ঠিক আছে? তো সেখানে কিন্তু এই পার্টিকুলার কিন্তু শুধু ডকুমেন্টেশনই হচ্ছে না, এখানে কিন্তু ইট ওয়াজ আ ওয়ে অফ রিপ্রেজেন্টিং দ্য কলোনিয়াল ল্যান্ড থ্রু দ্য কলোনাইজড ল্যান্ড থ্রু দ্য কলোনিয়াল গেজ। হ্যাঁ, তো সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে সেখানে কাজ করছে সেই ভিজুয়াল বা ইমেজেস। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারবো, মানে পরবর্তী ক্ষেত্রে তোমরা যদি এই পার্টিকুলার বইটা তোমরা অ্যাক্সেস করতে পারো তাহলে খুব ইন্টারেস্টিং, তাহলে খুব ভালো একটা ভীষণ ফান্ডামেন্টাল জায়গা তোমরা বুঝতে পারবে যে ইলাস্ট্রেশনের এক্স্যাক্টলি ভূমিকা কি হিস্ট্রিটাকে পড়তে গেলে। ঠিক আছে? তো
তো সেইখানে এই পার্টিকুলার বইটা উইচ ইজ টাইটেল অ্যাজ মাচ ম্যালাইন মনস্টার বাই পার্থ মিত্র। হ্যাঁ, এই বইটা ভীষণ একটা ইন্টারেস্টিং বই, এবং এই বইটার মধ্যে এই বিভিন্ন ইলাস্ট্রেশন, মানে আমাদের দেশে যখন প্রথম ইনভেডার্সরা আসতে শুরু করছে, পর্তুগিজ, ফ্রেঞ্চ, হ্যাঁ, তো তারা যখন প্রথম আমাদের দেশে আসতে শুরু করছে, তারা আমাদের দেশের যে এই বিভিন্ন আর্টিফ্যাক্টস, হ্যাঁ, বা আমাদের দেশের রিলিজিয়ন, এইটাকে তারা কিভাবে উইটনেস করছে, সেইটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিংলি ওই যে যারা ইনভেডাররা এসেছিল তারা কিন্তু বিভিন্ন ড্রয়িং আর প্রিন্ট মেকিং এর মাধ্যমে কিন্তু তারা এই পার্টিকুলার ইমেজগুলোকে, পার্টিকুলার তাদের এই যে যেগুলো উইটনেস বা যেগুলো এনকাউন্টার করছে সেগুলোকে কিন্তু তারা ধরে রেখেছে। এবং যেটা খুব ইন্টারেস্টিংলি আমরা যদি সেগুলোকে এখন দেখতে থাকি, তাহলে আমাদের তাদের যে মানে ইনভেডার্স বা কলোনিয়াল, মানে যারা নাকি আমাদের দেশকে কলোনাইজ করেছে, তাদের ইনিশিয়াল অ্যাপ্রোচ টুয়ার্ডস ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট সেটা কি ছিল সেটা আমরা খুব ইন্টারেস্টিংলি বুঝতে পারবো। কিভাবে? কারণ এখানে তোমরা দেখতে পারবে, কারণ এই বইটার নাম দেখছে মাচ ম্যারাইন মনস্টার্স মানে বুঝতে পারছো দৈত্য, মানে বেসিক্যালি তারা যখন আমাদের এখানে ধরো ফর এক্সাম্পল এলিফ্যান্টা কেভসে যাচ্ছে, হ্যাঁ, বা বিভিন্ন আর্টিফ্যাক্টস দেখছে, বিভিন্ন টেম্পল স্কাল্পচার দেখছে, তাদের ডেপিকশন গুলো তোমরা দেখো, এই যে এই পার্টিকুলার ডেপিকশনটা তোমরা বুঝতে পারছো যে এটার মধ্যে একটা ভীষণ মনস্টারাস কোয়ালিটিস রয়েছে। হ্যাঁ, তারা কিন্তু দেখছে একরকম ভাবে, তাদের যে উইটনেস করাটা, সেই উইটনেস করাটার মধ্যে কিন্তু তাদের একরকম ভাবে তাদের যে আইডিওলজিক্যাল স্টান্স অ্যাবাউট দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এটা কিন্তু খুব ক্লিয়ারলি প্রজেক্টেড হচ্ছে। এবং পার্থ মিত্র যখন নাকি এই পুরো বইটার মধ্যে তাদের ইনিশিয়াল ইলাস্ট্রেশন গুলোকে দেখে, তখন পার্থ মিত্র কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারছেন উনি রাইটার যে বেসিক্যালি তারা ইনিশিয়ালি ইন্ডিয়ান ল্যান্ডকে কিভাবে দেখতে শুরু করেছে, সেটার যে পার্সপেক্টিভটা সেটা কিন্তু আমাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে ধরা দিচ্ছে। সুতরাং ইলাস্ট্রেশনস ক্যান বি আ ভেরি ইম্পর্টেন্ট, এফিশিয়েন্ট অ্যান্ড সিগনিফিকেন্ট টুল টু রিড অ্যান্ড রিরাইট হিস্ট্রি। ঠিক আছে? আচ্ছা, এইবার হচ্ছে যে এবার ধরো এবার যেটা আমি আগে বলছিলাম যে সায়েন্স আর আর্টস এর ক্ষেত্রে যে আমরা এখন স্ট্রিক্ট কম্পার্টমেন্টালাইজেশন করে থাকি, সেইটা যে ভীষণ ফ্লড, এবং সেটা শুধু ফ্লডই নয় প্রবলেমেটিকও, সেইটার একটা এক্সাম্পল হিসেবে এই কয়েকটা ইমেজ রয়েছে, এবং তার সাথে আমি কয়েকটা বিষয় বলবো। ঠিক আছে? তো এবার ধরো ফর এক্সাম্পল একজন খুব ইম্পর্টেন্ট এডুকেশনালিস্ট সে এবং রাইটার যে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে, যার নাম হচ্ছে ডি অ্যাম্বয়েস, এবং তার একটা পার্টিকুলার ওয়ার্কশপ উইচ ওয়াজ আ ওয়ার্কশপ অন আর্ট, ক্রিয়েটিভিটি অ্যান্ড লার্নিং। সেই ওয়ার্কশপে সে কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু পোজ করেছিল রিগার্ডিং লার্নিং। সেটা কি বলেছিল? হাউ ক্যান বি ডেভেলপ টেকনিক্স ইন লার্নিং টু এনগেজ ইমোশন। মানে বলছে যে আমরা যখন লার্নিং এর কথা বলছি বা কোনো ইনফরমেশনকে ডিসেমিনেটের কথা বলছি, তখন আমরা এমন কি কি টেকনিক অবলম্বন করতে পারি যাতে যে রিডার সে ইমোশনালি আমাদের ইনফরমেশনের সাথে আর কি রিলেট করতে পারে। এক, লার্নিং শুড নট ড্রিভেন বাই ফিয়ার বাট বাই ডিজায়ার। ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বলছে যে লার্নিং, এই শিক্ষা কোনো ভয় দিয়ে পরিচালিত হবে না, বরং আমাদের শিক্ষার প্রতি যে একটা আগ্রহ সেটা দিয়ে পরিচালিত হবে। সেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আরেকটা বলছি, ওয়াই আর দ্য আর্টস কনসিডার্ড সেপারেট ফ্রম সায়েন্স। বলছি শিল্পকে আমরা বিজ্ঞানের থেকে কেন আমরা এত আলাদা করে দেখছি এই মুহূর্তে। হোয়াট আর দ্য ফাইন আর্টস, ফাইন আর্টস বলতে আমরা এক্স্যাক্টলি কি বুঝি, অ্যান্ড হাউ ডিড সায়েন্টিফিক ইনকোয়ারিং মাইন্ড অ্যারাইজ, এবং মানে বৈজ্ঞানিক চেতনা সেটা কি করে অ্যারাইজ করছে, বা সেটার সাথে কি শিল্প চেতনার কোনো মিল রয়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু এই এডুকেটর কিন্তু খুব ইন্টারেস্টিংলি কিন্তু তুলেছে। ঠিক আছে? এবার সেক্ষেত্রে আমাদের এটা বুঝতে হবে যে সায়েন্স এবং আমরা যখন ধরো ভিজুয়াল আর্টস এর কথা বলছি, ভিজুয়াল আর্টের আমি ধরো যখন কলেজে পড়াচ্ছি, হ্যাঁ, তখন এই কলেজে যখন ক্লাস আমি নিচ্ছি, তখন এই ক্লাস নেওয়ার সময় আমার মনে হয় কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেখানে খুব কাজ করছে। একটা হচ্ছে ফর এক্সাম্পল আমাদের যখন ধরো ভিজুয়াল আর্টস এর ক্লাস হয়, আমাদের প্রাইম দ্য ফাউন্ডেশনের একদম ইনিশিয়াল স্টেজে যখন স্টুডেন্টরা আসছে, তখন আমরা প্রথম বলি যে তাদের সব থেকে যেটা ইম্পর্টেন্ট দরকার হচ্ছে তাদের অবজারভেশনাল স্কিল তৈরি করা। আচ্ছা, আমার কথাগুলো কি খুব বোরিং লাগছে নাকি তোমরা বুঝতে পারছো? বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, ফাইন। আচ্ছা, তো সেখানে যেটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যে আমরা প্রথমেই যেটা স্টুডেন্টদেরকে বলি সেটা হচ্ছে অবজারভেশনাল স্কিল তৈরি করা।
অবজারভেশনাল স্কিল কিভাবে তৈরি হতে পারে? ধরো ফর এক্সাম্পল আমরা ধরো একটা ফোলিয়েজ ক্লাস নিলাম, তার মানে আমরা বেসিক্যালি স্টুডেন্টদের ক্লাসরুম, যদি সেটা ক্লাসরুম বা স্টুডিও সেটআপের মধ্যে ক্লাসটা হয়, তখন আমরা কি করি যে স্টুডেন্টদেরকে ক্লাসের মাঝখানে অনেকগুলো ফোলিয়েজ এনে রাখি, বা যেটাকে আমরা বলতে পারো যে অনেকগুলো প্লান্টস, গাছপালা, স্পেসিমেন এনে রাখি, এবং সেটাকে দেখে স্টুডেন্টরা প্রায় 2 সপ্তাহ 1 সপ্তাহ বা তাদের আমাদের ক্লাস টেনিওর যতটা সেই সময় ধরে সেটাকে খুব কিনলি অবজার্ভ করে। এবং তোমরা যদি আমাদের কলেজে যদি কোনো সময় ভিজিট করো, খুব ইন্টারেস্টিং, তাদের যদি তোমরা ড্রয়িং গুলো দেখো, ওই ফোলিয়েজের ড্রয়িং, তার সাথে তোমরা এই যে আমি যে তোমাদের বোটানিক্যাল ড্রয়িং গুলো দেখালাম, তার সাথে তোমরা অদ্ভুত মিল পাবে। তো সুতরাং ভীষণ ইন্টারেস্টিং, এখানে কিন্তু আর্ট আর সায়েন্স কিন্তু প্রায় এক হচ্ছে, যেখানে কিন্তু প্রাইমারি মোটিভ অফ বোথ দ্য ডিসিপ্লিন ইজ টু অবজার্ভ এলিমেন্টস উইথ পারফেক্ট অ্যাকিউরেসি। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ডটা কি হচ্ছে? সেকেন্ড যেটা হচ্ছে যে ইমাজিনেশন, এবং শিল্পের ক্ষেত্রে ইমাজিনেশন টা কতটা ইম্পর্টেন্ট সেটা আমার নিশ্চয়ই এক্সপ্লেন করার আর মানে এক্সপ্লেন করার দরকার নেই, তোমরা সবাই জানো যে ইমাজিনেশন বা ক্রিয়েটিভিটি শিল্পের ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট। সায়েন্সের ক্ষেত্রেও কিন্তু সেটা ভীষণ ইম্পর্টেন্ট। আনটিল এন্ড আনলেস সায়েন্টিস্ট স্টার্টস ইমাজিনিং, তারা কিন্তু ওই তাদের ইমাজিনেশনটাকে রিয়েলিটিতে প্রজেক্ট করতে পারে না, যার জন্য সায়েন্সের ক্ষেত্রে বা সায়েন্সের ডিসিপ্লিনের ক্ষেত্রে হাইপোথেসিস বিকামস রিয়েলি ইম্পর্টেন্ট, এবং সেগুলো কিন্তু সবই ইমাজিনেশন ড্রিভেন। তো সেখানে কিন্তু ইমাজিনেশন is an important factor in both the disciplines. তৃতীয় ফ্যাক্টরটা কি? এক্সপ্রেস ইন্ডিভিজুয়ালিটি। ইন্ডিভিজুয়ালিটি মানে হচ্ছে যেখানে আমি ইন্ডিভিজুয়ালিটি যখন আমি বলছি তখন মানে কি, আমি যেটা ভাবার চেষ্টা করছি সেটা হচ্ছে সামথিং which is very subjective, which is very specific to my intention। মানে সেখানে কিন্তু ইন্ডিভিজুয়ালিটির ভীষণ ইম্পর্টেন্ট, মানে সায়েন্সের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। সায়েন্স কিন্তু একই ফ্যাক্টসকে বারবার রিপিট করার মধ্যে কিন্তু সায়েন্স বিশ্বাস করে না। সায়েন্স সবসময় কিন্তু ইনোভেটিভ ওয়ে অফ এক্সপিরিয়েন্সিং অবজেক্টস, এলিমেন্টস এবং ইনভেনশন, সেই ক্ষেত্রে কিন্তু সায়েন্স সবসময় কাজ করছে। সেই একই জায়গায় কিন্তু ভিজুয়াল আর্টসও কাজ করছে। ভিজুয়াল আর্টস ইজ অলসো নট ড্রিভেন বাই রেপিটেশন বাট থ্রু ইনভেনশন অ্যান্ড ইমাজিনেশন। ঠিক আছে? তো সেইখানে ইন্ডিভিজুয়ালিটি বিকামস রিয়েলি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেটা আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে ফেলিয়ার্স। তোমরা জানো যে সায়েন্টিফিক ডিসকভারির ক্ষেত্রে প্রচুর ফেলিয়ার্স কিন্তু সায়েন্টিস্টরা ফেস করেছেন বা এখনো করে চলেছে দেখা, এবং সেইটা কিন্তু তাদের কিন্তু এই যে সায়েন্টিফিক প্রসেসের বা সায়েন্টিফিক টেম্পারামেন্ট তৈরি করার কিন্তু একটা মেজর জায়গা হচ্ছে যে যেখানে তুমি ফেলিয়ার থেকে বেসিক্যালি তুমি শিখতে পারছো। একই রকম ভাবে আর্ট প্র্যাকটিসের ক্ষেত্রে কিন্তু ইট ইজ লাইক মানে আর্ট প্র্যাকটিসের ক্ষেত্রে মানে ফেলিয়ার ইজ সামথিং উইচ এভরি আর্টিস্ট হ্যাজ টু অ্যাকসেপ্ট। যেখানে কিন্তু আমি হয়তো একটা ছবি আঁকতে শুরু করেছি, আমি জানি না যে ছবিটার এক্স্যাক্টলি এক্সিকিউশনটা কিভাবে হবে, কিন্তু আমি 1 মাস ধরে ছবিটার পেছনে ইনভেস্ট করলাম, ইনভেস্ট করার পর আমি দেখছি যে ছবিটা শেষ পর্যন্ত আমি যেটা ভাবছিলাম সেটা কিন্তু তৈরি হলো না। সুতরাং সেই ছবিটাকে আমি একদিক থেকে যেরকম আমি ভাবলাম যে দিস ইজ ওয়ান অফ মাই ফেইল্ড ওয়ার্ক, আরেক দিক থেকে সেই ফেলিয়ার থেকে আমি কিন্তু কিছু শিক্ষা গ্রহণ করলাম যেটা পরবর্তী ছবির ক্ষেত্রে আমার হেল্প করবে। একই রকম ভাবে কিন্তু সায়েন্টিফিক এক্সপেরিমেন্টস কিন্তু প্রোগ্রেস করে। ঠিক আছে? আর একটা হচ্ছে যে যেখানে নাকি আমরা আমাদের মধ্যে একটা রিস্ক টেকিং বিহেভিয়ার রয়েছে। ঠিক আছে? এবং রিস্ক টেকিং বিহেভিয়ার মানে হচ্ছে যে আমরা উই ইন্টেন্ড টু ডু সামথিং which is যেটা হয়তো আগে হয়নি, যেটা একটু আনইউজুয়াল, এবং যেটা রিস্ক টেকিং আমরা যখনই বলছি তখন কিন্তু বেসিক্যালি আমাদের কাছে কিন্তু রেজাল্টটা আমাদের কেন আমরা কোনো জিনিসকে রিস্ক কখন বলছি, যখন নাকি সেই রেজাল্টটা আমাদের কাছে জানা নেই। যেমন সায়েন্টিফিক হাইপোথেসিসের ক্ষেত্রে কিন্তু রেজাল্টটা নান হাইপোথেসিস হতে পারে, আর্টিস্টিক প্র্যাকটিসের ক্ষেত্রেও কিন্তু সেই রেজাল্টটা কিন্তু ফেলিয়ার হতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু সেইগুলোকে অ্যাকসেপ্ট করেও কিন্তু আমরা সেই কাজগুলোতে প্রস্তুত করছি। সুতরাং বোথ দ্য ডিসিপ্লিন হ্যাভ দিস টেন্ডেন্সি অফ রিস্ক টেকিং। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আর্ট প্র্যাকটিস এবং আর্ট লার্নিং এবং সায়েন্টিফিক প্র্যাকটিস কিন্তু ভীষণ রকমভাবে একে অপরের সাথে রিলেট করছে। ঠিক আছে? আচ্ছা, এইবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা এবার এটার আর্লিয়েস্ট এক্সাম্পল আমরা কিভাবে দেখতে, কোন আর্টিস্টের ক্ষেত্রে আমরা দেখতে পারি। তো যেটা খুব ইম্পর্টেন্ট যে তোমরা সবাই জানো যে মানে লিওনার্দো দা ভিঞ্চি এমন একজন ফিগার যাকে আমরা এক্স্যাক্টলি একটা পার্টিকুলার ডিসিপ্লিনের মধ্যে কিন্তু বের করতে পারি না, কারণ একই ধারে যেরকম সায়েন্টিস্ট, ইনভেন্টর, তার সাথে আর্টিস্ট, হ্যাঁ, তার সাথে এডুকেটর, অনেকভাবে কিন্তু আমরা লিওনার্দো, আমি স্কলার, তার সাথে অনেকভাবে আমরা রিলেট করতে পারি। তো সেই ক্ষেত্রে লিওনার্দো দা ভিঞ্চির যে প্রাইমারি এই যে অ্যানাটমিক্যাল ড্রয়িং, যেগুলো হয়তো তোমরা নিশ্চয়ই কোথাও না কোথাও দেখেছো, এই যে এইটা ধরো লিওনার্দো দা ভিঞ্চির, এটা নিশ্চয়ই তোমরা জানো ভিট্রুভিয়ান ম্যান।
লিওনার্দো দা ভিঞ্চির কয়েকটা ড্রয়িং রয়েছে, তো সেইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হয়েছে, যেখানে নাকি বেসিক্যালি আর্ট এবং সায়েন্স একই সাথে একই জায়গায় এসে অ্যাসিমিলেট করছে টু প্রডিউস আ সার্টেন ফর্ম অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড টু প্রডিউস আ সার্টেন ফর্ম অফ নলেজ সিস্টেম, ঠিক আছে। তো সেখানে লিওনার্দো দা ভিঞ্চির ড্রয়িং খুব ইম্পর্টেন্ট। এবং আমি লিওনার্দো দা ভিঞ্চির মানে এমন সময়ের কথা বলছি যে এই সময় কিন্তু এই হিউম্যান বডি ডিসেকশনটা কিন্তু একসময় প্রহিবিটেড ছিল, মানে হিউম্যান বডি ডিসেক্ট করে সেটাকে সেই অ্যানাটমিক্যাল রিডিং কিন্তু প্রহিবিটেড ছিল। যেটা খুব ইন্টারেস্টিংলি হয়েছে যে একজন থিওরিস্ট অ্যান্ড পেইন্টার যার নাম হচ্ছে লিওন বাতিস্তা অ্যালবার্টি, হ্যাঁ, সে কিন্তু ভীষণ রকমভাবে যে হিউম্যান স্টাডিটা কিভাবে হবে সেইটা কিন্তু সে বলেছিল যে হিউম্যান স্টাডি মানে ভিজুয়াল আর্টের ক্ষেত্রে হিউম্যান স্টাডিটা সেইভাবেই পসিবল যেখানে আমরা শুধু আউটার সারফেসটাকেই আমরা রিড করব না, আমরা হিউম্যান অ্যানাটমি বেসিক যে ইনিশিয়েশন স্কেলিটন থেকে নার্ভাস সিস্টেম, তারপর ফ্লেশ, স্কিন, ব্লাড সবটা নিয়ে হিউম্যান অর্গান সবটাকে নিয়ে আমরা হিউম্যান অ্যানাটমিটাকে বুঝবো। এবং সে কিন্তু ভীষণ রকমভাবে এটাকে এনকারেজ করেছিল। এবং তার যেটা হয় যে ভেরোচিওস ওয়ার্কশপে প্রথম গিয়ে লিওনার্দো কিন্তু এবং মিলান সেই সময় কিন্তু ভীষণ ইন্টারেস্টিংলি এই হিউম্যান অ্যানাটমি ডিসেকশনের একটা সেন্টার হিসেবে তৈরি হয়। এবং সেখানে কিন্তু লিওনার্দো দা ভিঞ্চি একদম রাতের অন্ধকারে মোমবাতির আলোয় কিন্তু হিউম্যান অ্যানাটমি ডিসেক্ট করতে শুরু করে। এবং তার হিউম্যান অ্যানাটমি ডিসেকশনের কিন্তু এইগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল, যেখানে সে টেক্সট এবং ভিজুয়ালের মাধ্যমে এই হিউম্যান বডির যে ফাংশনিং সেটা কিন্তু বোঝানোর চেষ্টা করছে, ঠিক আছে। এবং খুব ইন্টারেস্টিংলি লিওনার্দো দা ভিঞ্চি ইজ ওয়ান অফ দ্য প্রাইমারি অ্যানাটমিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান আর্টিস্ট, যে নাকি প্রথম স্পাইনাল কর্ডের একদম ঠিকঠাক ড্রয়িং করেছে, যে প্রথম আমাদের হিউম্যান উম্বে কিরকম ভাবে একটা ফিটাস প্লেসড হয় সেটাকে ড্রয়িং করেছে, এবং তার সাথে হার্টের ভীষণ অ্যাকিউরেট ড্রয়িং কিন্তু লিওনার্দো দা ভিঞ্চি প্রডিউস করেছে। সুতরাং তোমাদের মানে এটা দেখে তোমাদের মানে এটা দেখে বোঝা যাচ্ছে, সুতরাং আর্ট, ভিজুয়াল আর্ট এবং মেডিকেল সায়েন্স একে অপরের সাথে কি করে কোলাবরেট করে একটা নলেজ সিস্টেম তৈরি করছে, ঠিক আছে। এইবার ধরো যদি আমরা লিওনার্দোর এই পার্টিকুলার ড্রয়িংগুলো দেখি এবং তার যে ইউটিলিটিটা ঠিক এক্স্যাক্টলি কোথায়, তাহলে আমাদের রিসেন্ট সময় চলে যেতে হবে, উইচ ইজ দ্য ইয়ার 2005। 2005-এ একজন খুব ইম্পর্টেন্ট হার্ট সার্জন যার নাম হচ্ছে ফ্রান্সিস ওয়েল, হ্যাঁ, সে ভীষণ ইন্টারেস্টিংলি লিওনার্দোর যে সে একটা বই পাবলিশ করে যেটার নাম হচ্ছে হার্ট অফ লিওনার্দো, যেখানে সে লিওনার্দোর যে হার্টের বিভিন্ন ড্রয়িং সেটাকে কিন্তু দেখে স্টাডি করতে শুরু করে। এবং সেটাকে দেখে তার থেকে যে রেজাল্টটা সেটা আসে সেটা হচ্ছে সেইটাকে দেখে সে একটা নিউ টেকনিক ইনভেন্ট করেন, যেই টেকনিকের মধ্যে ভালভের অপারেশন করাটা খুব সহজ হয়ে যায় এবং তার সাথে রিকভারির যে টাইম পিরিয়ড এটাও কিন্তু খুব কমে যায়। সুতরাং সেইখান থেকে কিন্তু মানে 2000 মানে এখন বোঝো যে সেই 2005-এও এসে লিওনার্দো দা ভিঞ্চির এই পার্টিকুলার ড্রয়িংগুলো কিন্তু মেডিকেল সায়েন্সে কিন্তু ভীষণ রকমভাবে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে, হ্যাঁ। শুধু লিওনার্দো দা ভিঞ্চির ড্রয়িং এর কথাই আমরা বলবো না, আমার মনে হয় সেই ক্ষেত্রে অনেকগুলো আর্ট মুভমেন্ট কিছু সায়েন্সের সাথে কিন্তু কোলাবরেট করে কিন্তু তৈরি হচ্ছে, ঠিক আছে। ফর এক্সাম্পল, তোমরা যদি অ্যানালিটিক্যাল কিউবিজমের সম্বন্ধে নিশ্চয়ই তোমরা জানো, পিকাসো সম্বন্ধে তোমরা শুনেছো, তো সেখানে অ্যানালিটিক্যাল কিউবিজমও কিন্তু একটা ভীষণ রকমভাবে একটা কোয়ান্টাম ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু ভীষণ রকমভাবে হেল্প করেছে, ঠিক আছে। তো এই দিক থেকে কিন্তু আমার মনে হয় যে আর্ট এবং সায়েন্স এই দুটোকে সেপারেট কম্পার্টমেন্ট হিসেবে না দেখে it is important to see how these two have collaborated with each of these with each other and সেখান থেকে কি করে একটা লার্নিং প্রসেস তৈরি হচ্ছে। এবং সেই ক্ষেত্রে আমি দুজনের বক্তব্য কোট করব। ওয়ান ইজ অ্যালবার্ট আইনস্টাইন, যে বলছেন দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট আর আর্টিস্ট অ্যাজ ওয়েল। অ্যালবার্ট আইনস্টাইন বলছে দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট আর আর্টিস্ট অ্যাজ ওয়েল। এবং লিওনার্দো দা ভিঞ্চি কি বলছে, আর্ট ইজ দ্য কুইন অফ অল সায়েন্সেস, কমিউনিকেশন নলেজ টু অল দ্য জেনারেশনস অফ দ্য ওয়ার্ল্ড। তো সেইখানে কিন্তু আমরা বুঝতে পারি যে মানে আমরা যদি ভিজুয়াল আর্টকে এখন
ধরো স্কুল লেভেল অফ এডুকেশন বা সব জায়গায় যেখানে সেটাকে একদম, বা ভিজুয়াল, শুধু ভিজুয়াল আর্টসের ক্ষেত্রে আমি বলবো না, মিউজিকের ক্ষেত্রে বলবো, পারফর্মিং আর্টসের ক্ষেত্রে বলবো, এটাকে সেই যেরকম ভাবে ধরো একটা এক্সট্রা কারিকুলার বা একটা কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে আমরা এখন দেখছি বা পারসিভ করছি, আমার মনে হয় হিস্ট্রিটা যদি আমরা ফলো করে দেখি তাহলে কিন্তু আমাদের এই যে এখন যে এই স্ট্র্যাটিফিকেশন, এই যে কম্পার্টমেন্টালাইজেশন, এইগুলো কিন্তু ভুল প্রমাণিত হয়ে যায়। আমার মনে হয় সেই ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে আমার মনে হয় একদিক থেকে আমি যেরকম সায়েন্স আর ভিজুয়াল আর্টসের যে কমিউনিকেশন বা ডায়লগের কথা বললাম, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ক্লাসরুম টিচিং এর ক্ষেত্রেও যে ভিজুয়াল আর্টস এবং সেখানে সোশ্যাল স্টাডিজ বা পলিটিক্যাল হিস্ট্রির ক্ষেত্রে ভিজুয়াল আর্টস কিভাবে হেল্প করতে পারে, সেটা আমার মনে হয় দুটো ছবি দেখলে আমরা খুব ইন্টারেস্টিংলি বুঝতে পারি। ঠিক আছে, এই দুটো ছবি আমি ডেসক্রাইব করে আমার প্রেজেন্টেশনটা শেষ করব। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা এই পার্টিকুলার, ধরো আমরা এই ছবিটা যদি দেখি, এটা হচ্ছে গুস্তাভ কুরবের কাজ। উনি হচ্ছেন ফ্রেঞ্চ রিয়েলিস্ট পেইন্টার, এবং ফ্রেঞ্চ, আমরা যখন রিয়েলিস্ট কথাটা বলছি, রিয়েলিস্ট কথাটা রিয়েলিজম থেকে আসছে, যেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট এবং সিগনিফিকেন্ট আর্ট মুভমেন্ট যেটা ফ্রান্স থেকে ইনিশিয়েটেড হয়। ঠিক আছে, এবং গুস্তাভ কুরবে ইজ ওয়ান অফ দ্য সিগনিফিকেন্ট আর্টিস্ট এই আর্ট মুভমেন্টের ক্ষেত্রে। এবার আমরা যখন এই সালটা দেখছি, ফর এক্সাম্পল 1849, এই ছবিটা কিন্তু 1849 তৈরি হয়েছে, এবং এই ছবিটাও কিন্তু 1849 থেকে 50 এর মধ্যে তৈরি হয়েছে। ঠিক আছে, তখন আমরা বুঝতে পারবো যে এই যে ধরো আর্ট হিস্ট্রির আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে ভিজুয়াল আর্টটা কিভাবে কাজে লাগতে পারে। কারণ আমরা যখন 1849 এর কথা আমরা বলছি, আমরা বুঝতেই পারছি যে ফ্রান্সের অবস্থা কি অবস্থা, তখন ফ্রান্সের সিচুয়েশন কি, বা ওয়ার্ল্ড পলিটিক্সের অবস্থা কি, সেখানে ক্লাস স্ট্রাগল কিভাবে এমার্জ করেছে, হ্যাঁ, লেবার রাইট কিভাবে এমার্জ করছে, হ্যাঁ। এবং এই পার্টিকুলার সময়টা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ তখন কিন্তু যেটা খুব সিগনিফিকেন্ট একটা সময়, কারণ সেই সময় অলরেডি কার্ল মার্কসের অলরেডি কিছু খুব ইম্পর্টেন্ট পাবলিকেশন তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে যে যখন আমরা এই কাজটা দেখছি, তখন আমাদের প্রথম যেটা আমার নজরে আসছে সেটা হচ্ছে, ধরো তোমরা যদি এই জনারের আর্ট ওয়ার্ক দেখো, যেখানে ধরো পেজেন্ট বা এই লেবারদের রিপ্রেজেন্টেশন হয়েছে, সেটা কিন্তু আগেও হয়েছে, কিন্তু এই পার্টিকুলার ছবিটা কিন্তু খুব সিগনিফিকেন্টলি আলাদা। কেন? প্রথমত হচ্ছে যে এই যে যখন আমরা পুরো ছবিটাকে দেখছি, ছবিটার মধ্যে ভ্যানিশিং পয়েন্ট অলমোস্ট নেই। ভ্যানিশিং পয়েন্ট মানে হচ্ছে যেখান দিয়ে ছবিটা আমার এসকেপ করছে, পার্সপেক্টিভ যেখান দিয়ে এসকেপ করছে। পুরো ছবিটা দেখো, এখানে একটা ডার্ক ব্যাকড্রপ, এখানে একটা কান্ট্রি সাইডের ইমেজ, এইখানে একটু আকাশের ছবি আমরা দেখতে পাচ্ছি। সুতরাং যখন আমরা এই ছবিটাকে দেখছি, তখন আমাদের কিন্তু একটা সেন্স অফ ক্লস্ট্রোফোবিয়া বা একটা দমবন্ধকর পরিস্থিতি বা একটা পরিবেশের কিন্তু একটা আইডিয়া তৈরি হচ্ছে। দ্বিতীয়ত কি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই ছবির ক্ষেত্রে, এই যে এই দুটো ফিগারকে দেখে কিছু মনে হচ্ছে কারোর, যে দুটো ফিগার এক্স্যাক্টলি কি রিপ্রেজেন্ট করছে? কেউ বলতে পারবে দুটো ফিগার কি রিপ্রেজেন্ট করছে? তোমাদের যা মনে হচ্ছে বলতে পারবো না, এখানে ভুল ঠিকের কোনো বিষয় নেই, আমরা জাস্ট একটা ছবিকে ইন্টারপ্রেট করে আমরা সোশ্যাল হিস্ট্রিটা বোঝার চেষ্টা করছি। এই দুটো ফিগারকে কি মনে হচ্ছে দুটো ফিগারকে দেখে? আচ্ছা, এই দুটো ফিগার দেখবে, খুব ক্লোজলি দেখো, তাহলে একটা দেখবে যে এই ফিগারটা বয়স্ক একজনের ফিগার, আর এই ফিগারটা একটা ইয়াং বয় বলতে পারো তার ফিগার। সুতরাং আমরা যখন এই লেবারের অ্যাক্টিভিটির কথা বলছি, তো লেবারের অ্যাক্টিভিটির মধ্যে এই দুটো এজ গ্রুপ বিকামস রিয়েলি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যেখানে একটা চাইল্ড লেবারের আইডিয়া এখানে তৈরি হয়ে যাচ্ছে, আর একটা হচ্ছে যেখানে একটা মানে ভীষণ একটা এজেড ম্যান, যার শরীরে এখনো সেই সামর্থ্য নেই, অথচ সে এই কাজে লিপ্ত। সুতরাং আমরা এটা বুঝতে পারছি যে এই যে এই পার্টিকুলার যে লেবোরিয়াস অ্যাক্টিভিটিটার মধ্যে যে কিরকম একটা অপারেশনের গল্প তৈরি হচ্ছে, সেইটা কিন্তু এই দুটো এজ গ্রুপের রিপ্রেজেন্টেশনের মধ্যে দিয়ে কিন্তু আর্টিস্ট খুব এফেক্টিভলি বলার চেষ্টা করেছে। আর একটা বিষয় যেটা খুব ইম্পর্টেন্ট, যে এই ফিগারগুলো যেভাবে রিপ্রেজেন্ট হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে ট্যাটার্ড ক্লোথস, মানে জামা কাপড়গুলো প্রায় ছেঁড়া, যেখানে আমরা তাদের ইকোনমিক্যাল স্টেটাসের আইডিয়া পাচ্ছি। হ্যাঁ, এবং তার সাথে যেটা খুব ইম্পর্টেন্ট হয়ে উঠছে সেটা হচ্ছে যে এই ফিগারটা, এই ছবিটার এক্স্যাক্টলি ব্রাশ স্ট্রোকস গুলো কি হয়েছে। তার আগেও কিছু আর্ট মুভমেন্ট হয়েছিল, ফর এক্সাম্পল নিও ক্লাসিসিস্ট আর্ট মুভমেন্ট, যেখানে কিন্তু ছবির ক্ষেত্রে খুব স্মুথ ব্রাশিং ইউজ হতো। এবার এই পার্টিকুলার ক্ষেত্রে একটা রাফ ব্রাশ স্ট্রোকস বা রাফ প্যাচ দিয়ে কালার অ্যাপ্লাই করা হয়েছে,
এবং তাতে কিন্তু একটা সেন্স অফ ডিসকমফর্ট তৈরি হচ্ছে। সুতরাং একজন আর্টিস্ট যখন কাজ করছে তখন সে কিভাবে ব্রাশ স্ট্রোকসটা দিচ্ছে সেটাও তার কিন্তু ছবির মেসেজটাকে ডিটারমাইন করছে। সুতরাং এই পার্টিকুলার কাজটার মাধ্যমে কিন্তু ওই সময়ে ফ্রান্সের যে লেবার মুভমেন্ট এবং ক্লাস স্ট্রাগল সেটার আইডিয়া কিন্তু খুব প্রমিনেন্টলি আমরা বুঝতে পারছি, ঠিক আছে। সুতরাং এই পার্টিকুলার ফর এক্সাম্পল একটা ক্লাসরুম টিচিং এর ক্ষেত্রে আমরা যদি বিভিন্ন ধরো ফ্রান্সের বিভিন্ন র্যাডিক্যাল মুভমেন্টের কথা বলি বা ফ্রেঞ্চ রেভলিউশনের কথা বলি, তার সাথে লেবার রাইটস মুভমেন্টের কথা বলি, এগুলো যখন আমরা বলছি তখন যদি এই ইমেজগুলো দিয়ে আমরা এগুলো বলার চেষ্টা করি, আমার মনে হয় সেই ওয়ে অফ ইম্পার্টিং এডুকেশন বিকামস রিয়েলি ইম্পর্টেন্ট, এফেক্টিভ অ্যান্ড অলসো ইন্টারেস্টিং। এর পরবর্তী কাজটায় আমরা চলে যাই, এটা কাজটার নাম আ বিউরিয়াল অ্যাট অর্নেন্স বাই গুস্তাভ কুরবে, এটাও 1849 to 50 মধ্যে হয়েছে। হ্যাঁ, এই কাজটাকে দেখে কারোর কিছু মনে হচ্ছে? কি একটু বলতে পারবে যে কাজটার মধ্যে কি দেখতে পাচ্ছেন? তোমরা যে কেউ বলতে পারো। মানে আমি চাইছিলাম যে তোমরা যদি ইন্টারঅ্যাক্ট করো তাহলে আমার এই বিষয়টা হয়তো বোঝাতে সুবিধা হয়। তোমরা যে কেউ বলতে পারো এই কাজটার মধ্যে তোমরা এক্স্যাক্টলি কি দেখতে পাচ্ছ। এমন কিছু যেটা খুব ইম্পর্টেন্ট বা যেটা একদম সারফেসের জন্য দেখছো, এটার মানে ডিকোড করার দরকার নেই, শুধু সারফেসে কি দেখতে পাচ্ছ সেটাই বলতে পারো। স্যার ওখানে একটা পোপকে দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, উনি হয়তো কিছু একটা দিচ্ছেন আরো অপরজনকে সাইডে। ওকে ওকে, আচ্ছা ওকে গুড। আচ্ছা, এবার আমি একটু ছবিটা সম্পর্কে বলি এবং সেই সময় ফ্রান্সের কি সিচুয়েশন বা সেই সময় সোশ্যাল আর পলিটিক্যাল কনটেক্সটটা কি সেটা আমাদের বুঝতে হেল্প করবে। ধরো খুব ইন্টারেস্টিংলি আমি গুস্তাভ কুরবে যে আমি যখন রিয়েলিজমের কথা বলছি, হ্যাঁ রিয়েলিজম আর্ট মুভমেন্টের কথা বলছি, খুব ইম্পর্টেন্ট আর্ট মুভমেন্ট, এবং আমি বলছি রিয়েলিজম আর্ট মুভমেন্ট এমন একটা সময় যখন নাকি ধরো কার্ল মার্কস আর এঙ্গেলসের লেখা কমিউনিস্ট ম্যানিফেস্টো কিন্তু তখন তৈরি হয়েছে, ঠিক আছে। এবং খুব ইন্টারেস্টিং কমিউনিস্ট ম্যানিফেস্টোর মধ্যে তোমরা বুঝতেই পারছো যেখানে ক্লাস স্ট্রাগলের কথা হচ্ছে, লেবার রাইটসের কথা হচ্ছে, একটা সোশ্যালিস্ট অ্যাপ্রোচের কথা বলা হচ্ছে। এইগুলো নিয়ে আমাদের এই পার্টিকুলার আইডিয়াগুলো পার্টিকুলার বিষয়গুলো এই পার্টিকুলার টেক্সটগুলোতে ডেসক্রাইব হচ্ছে, এবং সেই সময় এই আইডিওলজিগুলো ভীষণ রকমভাবেই সেই সময় লোকেদের মধ্যে পপুলার হতে শুরু করেছে। এবং যেটা খুব ইন্টারেস্টিং, রিয়েলিজম আর্ট মুভমেন্টটা যেভাবে তৈরি হয়েছে তার আগে যেই ধরনের আর্ট মুভমেন্ট ছিল সেইগুলো মেজরলি সেগুলো প্যাট্রোনাইজড হতো মানে হচ্ছে যে হয়তো কোনো একজন জমিদার, কোনো একজন রয়্যালটি বা এলিট, কোনো একজন রাজা, সে হয়তো একজন আর্টিস্টকে কোনো একটা ছবি, কোনো একটা পার্টিকুলার পেন্টিং সে হয়তো স্পন্সর করছে, সেখানে আর্টিস্ট কাজ করছে। তাতে যেটা হতো সেখানে রাজা বা যে ছবিটাকে স্পন্সর করছে বা যে ছবিগুলোর কনসিয়ার তাদের মতন করে ছবিগুলো আঁকা হতো। মানে বেসিক্যালি সেখানে ধরো একটা এলিটিজমের একটা সেলিব্রেশন থাকতো, তো এইভাবে ছবিগুলো আঁকা হয়েছিল। তো সেইখানে প্রায় সাধারণ মানুষের গল্প কিন্তু অলমোস্ট নেগলিজিবল ছিল। তো গুস্তাভ কুরবে কি বললেন? গুস্তাভ কুরবে বললেন যে এইভাবে শিল্প তৈরি হতে পারে না, শিল্পের উদ্দেশ্য হচ্ছে যে সাধারণ মানুষের কথা বলা বা আশপাশে আমাদের যা ঘটছে সেগুলোকে নিয়ে কথা বলা। হ্যাঁ, তো সেখান থেকে গুস্তাভ কুরবে ছবি আঁকলেন এবং তার ছবি কিন্তু একরকমের রেজিস্ট্যান্স তৈরি করলেন, এবং সেই রেজিস্ট্যান্স এতটাই জোরালো হলো এবং তার ছবি দেখে সেই সময়ের সমাজ, মানে সেই সময় যারা নাকি একদম মানে গভর্নেন্সে ছিলেন তারা এতটাই ভীত হয়ে পড়লেন যে গুস্তাভ কুরবে কিন্তু একটা লম্বা সময় কিন্তু তাকে জেলে কাটাতে হয়। তো এবার যেটা খুব ইন্টারেস্টিং, সে গুস্তাভ কুরবে তখন যখন ছবি আঁকতে শুরু করলেন তখন তার এই আইডিওলজিগুলো খুব প্রমিনেন্টলি কাজ করছে, যার জন্য তোমরা প্রথম কাজটা স্টোন ব্রেকার্স দেখলে, যেখানে নাকি লেবারিং ফিগারের একটা তাদের শুধু লেবারিং ফিগারের কিন্তু সেখানে সেলিব্রেশন নেই, কিন্তু সেখানে লেবারিং ফিগারের যে এই মুহূর্তে তাদের যে অবস্থা সেই অবস্থার কথা কিন্তু বলা হচ্ছে, তার মধ্যে কিন্তু কোনো রোম্যান্টিসাইজেশন নেই, তাদের যে অপারেশনের কথা বলা হচ্ছে, ঠিক আছে। এবং এই পার্টিকুলার ছবিটা যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আগে এই যে দিস ইজ আ হিউজ ওয়ার্ক, এটা কিন্তু অত্যন্ত বড় একটা ছবি, ঠিক আছে। এবং আমি ধরো ছবিটার ডাইমেনশনটা হচ্ছে
124 into 260 inches। মানে তোমরা যদি একটু গুগলে টাইপ করো যে এই মিউজিয়ামে ছবিটা রাখা, সেখানে যদি দেখো তাহলে বুঝতে পারবে যে ছবিটার অ্যাকচুয়াল ডাইমেনশনের কথা। ইটস এ হিউজ ওয়ার্ক, ঠিক আছে। এবার খুব ইন্টারেস্টিং, এর আগে যতগুলো এরকম ধরনের এই ডাইমেনশনে ছবি আঁকা হয়েছিল, সেই ছবিগুলো সবই খুব সেলিব্রেটরি ছবি ছিল। মানে সেখানে ধরো সেখানে যদি ডেথের রিপ্রেজেন্টেশনও থাকতো সেটা খুব সেলিব্রেট করে করা হতো, খ্রিস্টান মিথের রিপ্রেজেন্টেশন থাকতো সেটা খুব সেলিব্রেটরি হতো, বা কোনো একটা এলিট হাউস হোল্ডের কথা থাকতো সেটা খুব সেলিব্রেটরি হতো। তারা বেসিক্যালি কি এই এত বড় ডাইমেনশনে ভীষণ রকম ভাবেই যে কারা জায়গা পেত, ভীষণ এলিট লোকেরা কিন্তু রিপ্রেজেন্টেশনে জায়গা পেত। তো এই পার্টিকুলার ছবির ক্ষেত্রে আমরা যদি দেখি সেখানে কিন্তু এলিট লোকেদের হয়তো বিভিন্ন সেকশন অফ সোসাইটি এখানে রিপ্রেজেন্টেড হয়েছে, কিন্তু মজাইলি কিন্তু এখানে খুব সাধারণ মানুষদের কিন্তু রিপ্রেজেন্ট করা হয়েছে। তাদের কিন্তু ড্রেস বা জেস্টার দেখে কিন্তু আমরা সেটা বুঝতে পারছি। সুতরাং এটা কিন্তু একটা ব্রেক থ্রু সেই সময়কার, ঠিক আছে। তার আগে এটাও বুঝতে হবে যে ডেথ, মৃত্যুর, এখানে এই ছবিটাকে দেখো কি লেখা আছে, বিউরিয়াল অ্যাট অনিয়ন্স, এখানে একজনকে কবর দেওয়া হচ্ছে সেই রিলেটেড ছবি। সুতরাং তার আগে মৃত্যু সংক্রান্ত যেই ধরনের ছবি আঁকা হতো সেই সব ছবিগুলো কিন্তু মানে ভীষণ রকমের সেলিব্রিটি হতো, যেখানে নাকি আকাশ থেকে ধরো দেবতা নেমে আসছে বা পরী নেমে আসছে, এঞ্জেল নেমে আসছে। সুতরাং এই ধরনের সেলিব্রিটি ডেথের ছবি, যেখানে ট্রান্সিডিয়েন্সের কথা বলা হচ্ছে। কিন্তু এইখানে কিন্তু একটা রিয়েলিটির কথা বলা হচ্ছে। এখানে কোথাও তোমরা এঞ্জেলের ইমেজ পাবে না। খুব সাধারণভাবে একটা সাধারণ জায়গায় একটা অনেন্সের একটা ফ্রেঞ্চের কান্ট্রি সাইডে একটা কবর করে একটা কবর দেওয়া হচ্ছে, এই ইমেজ। এখানে কোথাও কিন্তু ডেথের কিন্তু এক্সাজারেশন বা সেলিব্রেশন কিন্তু নেই, বরং একটা রিয়েল ডেপিকশন রয়েছে। তার সাথে যেটা ইম্পর্টেন্ট হয়ে যায়, তোমরা যদি পুরো ছবিটাকে দেখো তাহলে যেটা আরেকটা ফরম্যাট পাবে। এখানে দেখো যে এই যে ফিগারগুলো দেখতে পাচ্ছ, ফিগারগুলো এক লাইনে দাঁড়িয়ে আছে, মানে যেটা খুব ইন্টারেস্টিং একটা ফিচার। এই যে এক লাইনে দাঁড়িয়ে থাকা, এখানে ধরো বিভিন্ন সেকশন, এখানে চার্চের কিছু লোক রয়েছে, হয়তো এখানে কিছু হাউস হোল্ডার ওমেনের ফিগার রয়েছে, এখানে একদম গ্রেভ ডিগারের ছবি রয়েছে। হ্যাঁ, এই যে এই মানুষগুলোকে অলমোস্ট বুঝতে করবে কিন্তু একটা প্যানেলে বা একটা ফরম্যাটে কিন্তু এক লাইনে এক স্কেলে দাঁড় করে। দেয়ার ইজ নো ফরম্যাট অফ পিরামিড, যেটা আগের ডেথ রিলেটেড ছবিগুলোর ক্ষেত্রে পিরামিডের শেপ কিন্তু ইউজ করছে, যেখানে নাকি আমরা হেভেন অ্যান্ড আর্থের কিন্তু এই ট্রানজাকশনের কথা আমরা বলছি, কিন্তু এখানে কিন্তু সেটা কোথাও নেই। আর এই যে বিভিন্ন সেকশন অফ সোসাইটি যাদেরকে আমরা এক জায়গায় একটা লাইনে দাঁড় করে দিচ্ছি, তার মানে কিন্তু বুঝতে পারবো কিন্তু এটা খুব স্ট্রং কমেন্ট্রি তৈরি করার চেষ্টা করছে, এবং যেটা নাকি ভীষণ রকমভাবে সেই সময় দাঁড়িয়ে কিন্তু ক্লাস স্ট্রাগলের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, যে অল আর অলমোস্ট ইকুয়াল ইন ফ্রন্ট অফ ডেথ। সুতরাং এই যে ডেস্টিনির কথা বলছে, আলটিমেট ডেস্টিনির কথা বলছে, সেটার সামনে অলমোস্ট আমরা সবাই ইকুয়াল হয়ে যাচ্ছে। সুতরাং এই যে ক্লাস কনফ্লিক্টের আইডিয়াটা কত ফিউটাইল, সেটা কিন্তু ভীষণ রকমভাবে এই পার্টিকুলার ছবিটার মধ্যে কিন্তু ভীষণ ইন্টারেস্টিংলি বলা হচ্ছে। এবং আমরা এই পার্টিকুলার ছবিগুলো যদি আমরা দেখতে থাকি, এবং শুধু এই ধরো আমি জাস্ট রিয়েলিজমের বুঝতে পারবে দুটো ছবি বললাম, তোমরা যদি ডাচ স্টিল লাইফের কথাও ভাবো, তার ডাচ স্টিল লাইফের কথা যদি তোমরা দেখো বা তোমরা যদি ছবিগুলো দেখো, তাহলে ডাচ স্টিল লাইফের মধ্যে শুধু সিম্পল কিছু অবজেক্ট ড্রয়িং এর মধ্যে দিয়ে সেই সময়কার ডাচদের কলোনিয়ালিজম এবং তার সাথে তাদের যে কনজিউমারিজমের যে আইডিয়া, সেটা কিন্তু খুব ক্লিয়ারলি ছবিতে ধরা পড়েছে, ঠিক আছে। আমার মনে হয় যে আর্ট, ধরো ফর এক্সাম্পল সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে, হিস্ট্রির ক্ষেত্রে, ভিজুয়াল আর্টসের ক্ষেত্রে, লিটারেচারের ক্ষেত্রে, সায়েন্সের ক্ষেত্রে, ফিল্ম স্টাডিজের ক্ষেত্রে, এই ধরনের সাবজেক্টগুলোর ক্ষেত্রে আমরা যদি ভিজুয়াল আর্টের ইনকর্পোরেশন করি এবং সেই দিক থেকে, সেই কনটেক্সট থেকে আমরা সেই সাবজেক্টগুলোকে বুঝতে পারি, তাহলে আমার মনে হয় যে মানে লার্নিংটা অনেক বেশি কম্প্রিহেন্সিভ এবং অনেক বেশি কনক্লুসিভ এবং তার সাথে অনেক বেশি কি বলবো যে ইন্টারেস্টিং হয়ে উঠতে পারে। তো সুতরাং মোটামুটি এই ছবিটা দিয়েই আমি আমার প্রেজেন্টেশন শেষ করলাম। মনে হয় আমি অনেকটা সময় নিয়ে ফেলেছি, অলমোস্ট 116। এবার তোমাদের যদি কারোর প্রশ্ন থাকে তাহলে তোমরা করতে পারো। তোমাদের কারো কিছু প্রশ্ন আছে? বলো তো, এই করা আছে স্যার গ্রাফিক্স নভেলের কনসেপ্টটা একবার বলে দেবেন। আচ্ছা, গ্রাফিক নভেলের কনসেপ্ট হচ্ছে বেসিক্যালি আমরা
তোমরা 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 কারা কারা কমিক্স দেখেছো? কমিক্স নিশ্চয়ই সবাই দেখেছো তো? কমিক স্ট্রিপ নিশ্চয়ই তোমরা পড়েছো। মার্ভেল কমিক্স ভীষণ রকমভাবে পপুলার, আমেরিকান মার্ভেল কমিক্স, হ্যাঁ, বা আমাদের এখানেও নিশ্চয়ই তোমরা কিছু এখন এমার্জ করেছো প্রচুর ভার্নাকুলার কমিক্স, সেগুলো তোমরা পড়েছো। তো কমিক্সের আইডিয়া হচ্ছে ভীষণ ফ্র্যাগমেন্টেড একটা স্টোরিজ সে কিন্তু বলছে, কিন্তু গ্রাফিক নভেলের কথাই আমরা যখন বলছি তখন কিন্তু আমরা একটা ন্যারেটিভের কথা বলছি, একটা এক্সটেন্ডেড স্টোরির কথা বলছি, যেই স্টোরিটা কিন্তু বেসিক্যালি গ্রাফিক শব্দটা তার সাথে ইউজ হচ্ছে এই কারণেই, কারণ সেই ন্যারেশনটা কিন্তু আমরা ছবির মাধ্যমে বলার চেষ্টা করছি, ঠিক আছে? তো সেই দিক থেকে আমরা বলছি যে গ্রাফিক নভেল সেই জায়গা থেকে ইমার্জ করেছে, যেখানে একটা স্টোরিকে আমরা ন্যারেট করছি থ্রু দ্য এড অফ ভিজুয়াল ইমেজেস, যার সাথে হয়তো টেক্সট অ্যাকম্পানি করছে বটে, কিন্তু টেক্সটটা কিন্তু শুধুমাত্রই ভীষণ সামান্য হয়, এবং সেটা কিন্তু ওই ভিজুয়ালটাকে জাস্ট একটু আরো কংক্রিটলি ইলাস্ট্রেট করার জন্য ওই টেক্সটটা ব্যবহার হচ্ছে। সেখানে কিন্তু টেক্সটের কিন্তু ব্যবহার কিন্তু খুব কম। মানে আমরা যদি একটা ধর ফর এক্সাম্পল আমরা চাঁদের পাহাড়ি আমরা ধরো পড়লাম, চাঁদের পাহাড়টাকে যদি আমি পুরোপুরি ইমেজের মাধ্যমে বলতে চেষ্টা করি, তাহলে সেইটা যেটা তৈরি হবে সেটা কিন্তু গ্রাফিক নভেল, ঠিক আছে? তো চাঁদের পাহাড়ে তোমরা কি দেখেছো? তোমরা চাঁদের পাহাড়ের পার্টিকুলার কিছু এপিসোডগুলোকে তোমরা হয়তো ইলাস্ট্রেশনে দেখেছো, কিন্তু গ্রাফিক নভেলের ক্ষেত্রে পুরো গল্পটাই কিন্তু বিভিন্ন ফ্রেমের মাধ্যমে দিয়ে ইলাস্ট্রেটেড হচ্ছে, এবং সেখানে কিন্তু টেক্সট কিন্তু খুব সামান্য ব্যবহার হচ্ছে, সেখানে কিন্তু ইমেজ টেক্স দ্য সেন্টার স্টেজ, ঠিক আছে? সেটাই হচ্ছে গ্রাফিক নভেল। তোমরা সানাত ব্যানার্জির গ্রাফিক নভেল দেখতে পারো, তোমরা অরিজিৎ সেনের গ্রাফিক নভেল দেখতে পারো। দিস আর ভেরি ইম্পর্টেন্ট গ্রাফিক নভেল যেগুলো তোমরা এখন দেখতে পারো। এবং গ্রাফিক নভেলের মধ্যে কিন্তু শুধুমাত্র ফিকশন বলা হয় না, গ্রাফিক নভেলের মধ্যে দিয়ে কিন্তু হিস্টোরিক্যাল ফ্যাক্টসও বলা হয়। কারণ সানাত ব্যানার্জি রিভার অফ স্টোরিজের মধ্যেই যদি তোমরা দেখো, সেখানে কিন্তু একটা পার্টিকুলার গল্প রয়েছে যেখানে নাকি তামিলে ক্লাস মুভমেন্ট নিয়ে কিন্তু সেখানে একটা গল্প বলা হয়েছে, which is kind of historical, ঠিক আছে? তো সুতরাং সেখানে কিন্তু সোশ্যাল হিস্ট্রি, পলিটিক্যাল হিস্ট্রি, ফিকশন, বিভিন্ন রকম কিন্তু স্টোরি ন্যারেট হচ্ছে থ্রু দ্য এড অফ ভিজুয়াল ইমেজেস, ঠিক আছে? সেটাকে আমরা গ্রাফিক নভেল বলছি। আর কারো কিছু? আর স্যার বলছিলাম ভিজুয়াল কমিউনিকেশনে ইমেজের প্রভাব কি কি? ভিজুয়াল কমিউনিকেশন আমরা যখন শব্দটা ইউজ করছি না, তখন আমরা বেসিক্যালি কিন্তু বলার চেষ্টা করছি যে মানে যেই অ্যাকচুয়ালি কনভারসেশনটা আমাদের হচ্ছে থ্রু ভিজুয়াল এইডস, হ্যাঁ। এবং ধরো ফর এক্সাম্পল, এবং কেন সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা ইটস ভাস্ট, তার হিস্ট্রিটা সাংঘাতিক বড়। তোমাদের আমি শুরুতেই বললাম যে ল্যাঙ্গুয়েজের এমার্জেন্সের আগে হোয়াট ওয়াজ দ্য অনলি ওয়ে অফ কমিউনিকেটিং ওয়াজ ভিজুয়াল, রাইট? যেটা নাকি তোমরা কেভ পেইন্টিং এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ। তো ভিজুয়াল কমিউনিকেশনের ক্ষেত্রে এখন এই সময় দাঁড়িয়ে, কারণ আমি যখন তোমরা যদি বিজ্ঞাপনের হিস্ট্রি, কারণ বিজ্ঞাপন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ফান্ডামেন্টাল ওয়ে অফ ভিজুয়াল কমিউনিকেশন, এবং তোমরা যদি ভিজুয়াল কমিউনিকেশনের অ্যাডভার্টাইজমেন্টের হিস্ট্রি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে অ্যাডভার্টাইজমেন্ট যখন শুরু হয়েছিল তখন কিন্তু মেজরলি সেখানে কিন্তু টেক্সট কিন্তু খুব প্রমিনেন্টলি ইউজ হতো। কারণ আমি যখন ধরো 1910 বা 1840s এর বিজ্ঞাপন আমি যখন দেখছি, তখন কিন্তু সেখানে টেক্সটের ব্যবহার দেখতে পাচ্ছি। কিন্তু একটা যেটা খুব মজার জিনিস, যে একটা টেক্সট পড়তে কিন্তু আমাদের অনেকটা সময় লাগে, রাইট? কারণ ধরো ফর এক্সাম্পল এই যে হরলিক্সের যে তোমাদের বিজ্ঞাপনটা দেখালাম, বা গোদরেজের সাবানের যে বিজ্ঞাপনটা দেখালাম, সেটা যদি টেক্সটের মাধ্যমে হতো তোমাদের পড়তে অনেক সময় লাগতো, কিন্তু যখন সেটা ভিজুয়াল এইডস এর মাধ্যমে আসছে বা ইলাস্ট্রেশনের মাধ্যমে আসছে, তখন কিন্তু আমরা সেটা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি আমরা পড়তে পারছি, হ্যাঁ। সুতরাং ভিজুয়াল কমিউনিকেশন কিন্তু অনেক কিছুই হতে পারে। ফর এক্সাম্পল, ভিজুয়াল কমিউনিকেশন এটাও হতে পারে যে রাস্তায় যখন আমরা রাস্তা ক্রস করছি, তখন যখন আমরা নাকি ট্রাফিক সিগন্যাল দেখছি, তখন যে রেড লাইটটা জ্বলছে বা গ্রিন লাইটটা জ্বলছে, সেটাও কিন্তু একটা ভিজুয়াল কমিউনিকেশন। সেখানে কিন্তু বলতেই হতে পারে যে ইউ হ্যাভ টু ওয়েট বা ইউ হ্যাভ টু স্টপ, কিন্তু ওরা জানে যে ইউ হ্যাভ টু ওয়েট আর ইউ হ্যাভ টু স্টপ যখনই আমি এই শব্দটা ব্যবহার করছি, তখন কিন্তু সেই শব্দটা একটা হচ্ছে সেটা কালচারাল স্পেসিফিক হয়ে যাচ্ছে। কারণ কালচারাল স্পেসিফিক কেন? আমাকে ইংলিশ জানতে হবে, বাংলা জানতে হবে সেটাকে বোঝার জন্য, এক। এবং দ্বিতীয়ত সেটা পড়তে সময় লাগবে, এবং তৃতীয়ত আমাদের চোখ কিন্তু শব্দ অনেক দেরিতে গ্রাফস করে রাদার দ্যান কালার্স অ্যান্ড ইমেজেস। সেখানে যখন লাল লাইটটা চলছে, আমার কিন্তু প্রথমে খুব সহজেই ওটার দিকে চোখ পড়ছে, এবং আমি জানি যে দ্য পার্টিকুলার রেড কালার ইজ সিগনিফাইং মি টু স্টপ অ্যাট দ্যাট মোমেন্ট। সুতরাং আমি সেখানে আমার গাড়িটা নিয়ে দাঁড়িয়ে পড়ছি। তো সুতরাং দিজ আর দ্য ভেরি ভিজুয়াল কমিউনিকেশন এখন সর্বত্রই। এখন দেখবে বিজ্ঞাপনের ক্ষেত্রে এখন কিন্তু টেক্সটের ব্যবহার খুব কম এবং ইমেজের ব্যবহার কিন্তু খুব বেশি। এবার তোমরা বলবে কেন এখন ইমেজের ব্যবহার বেশি হচ্ছে? কারণ এখন মানুষের
সময় খুব কমে গেছে, মানুষ অত বড় টেক্সট পড়তে পারছে না। সুতরাং ভিজুয়াল ইমেজের মাধ্যমে সেটা যত এফেক্টিভ এবং যত দ্রুত গতিতে সেটা কমিউনিকেটেড হবে, সেটা কিন্তু টেক্সটের মাধ্যমে হয়তো সেই কমিউনিকেশনটা করতে অনেক সময় লাগবে। এবং আরেকটা কথা, একটা সিম্পল কথা আমি যেটা আগেও বললাম, টেক্সট ইজ ভেরি মাচ কালচারাল, জিওগ্রাফিক এবং ডেমোগ্রাফিক স্পেসিফিক। তো সেখানে কিন্তু আমাকে কিন্তু সেই টেক্সটটা জানতে হবে ইন অর্ডার টু ডিকোড দ্য মেসেজ হোয়াট, মানে যেটা নাকি আমাকে সেন্ডার পাঠাচ্ছে। তো সেই জায়গায় ভিজুয়াল কমিউনিকেশন, আমরা যেই মাধ্যমগুলো দিয়ে আমরা কমিউনিকেট করছি এবং সেখানে দৃশ্যগত যা জিনিস হচ্ছে সেগুলোকে আমরা ভিজুয়াল কমিউনিকেশন হিসেবে ধরবো। ট্রাফিক সিগন্যাল ক্যান বি ওয়ান, হ্যাঁ, এবং তার সাথে অনেক কিছুই রয়েছে। ঠিক আছে, আর কারো কিছু আছে? আর কারোর কোয়েশ্চেন? স্যার মনে হয় আর কারো কোনো কোয়েশ্চেন আপাতত নেই, কারণ আপনি যেভাবে এত সহজ করে এই ব্যাপারগুলোকে বুঝিয়ে দিয়েছেন, তাতে আশা করি ওদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে। যেভাবে আপনি বিশেষ করে ইলাস্ট্রেশন পার্টটা এত সুন্দর করে বোঝালেন, আমার তো প্র্যাকটিক্যালি খুবই ভালো লেগেছে। তাছাড়া এদের তো কোর্সের সাথে এটা মানে পুরোপুরিভাবে রিলেটেড, তো মানে ভিজুয়াল এডস বলুন বা কমিউনিকেশনটা বলুন, সবগুলোই তো এদের খুব কাজের। আশা করি এরা এই সোমবার থেকে স্কুলে যাবেও। এদের একটা ইন্টার্নশিপ আছে, বিএড কারিকুলামে একটা সেকেন্ড সেমে একটা ইন্টার্নশিপ আছে, যেখানে এরা স্কুলের যেসব অ্যাক্টিভিটি আছে সেগুলো শিখবে। এখন এরা কিন্তু টিচিং করাতে যাবে না, কিন্তু এরা যখন থার্ড সেমে টিচিংয়ের জন্য যাবে, প্র্যাকটিস টিচিংয়ের জন্য, তখন এদের এই জিনিসগুলো খুবই কাজে লাগবে, আমি এটা আশা করছি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কলেজের তরফ থেকেও। খুব ভালো লাগলো, যদিও অনলাইনে ঠিক আপনাকে এতটা পাওয়া গেল না, অফলাইন হলে এটা আরো ভালো হয়। আমরা চেষ্টা করব স্যার পরবর্তী ক্ষেত্রে যদি আপনিও সময় দেন এবং আমরা যদি সুযোগ করে দিতে পারি, তাহলে আমরাও ধন্যবাদ করব। হ্যাঁ, অনলাইনের ক্ষেত্রে আসলে মেজর প্রবলেমটা হয়ে যায় যে অনলাইনে যারা আছে তারাই হয়তো কমিউনিকেট করতে পারছে আমার সাথে, কিন্তু বাকিরা যারা ক্লাসরুমে বসে আছে তাদের হয়তো কমিউনিকেট করাটা খুব কঠিন হচ্ছে। সুতরাং সেই ক্ষেত্রে মানে আমার মনে হয় যে ক্লাসরুম টিচিংটা তো ভীষণ ইন্টারঅ্যাক্টিভ হলে খুব মানে সেটা অনেক বেশি ইন্টারেস্টিং হয়, মানে সেটা হ্যাঁ ওই ছাত্রদের। জিনিসটা, তারপরে একটা লেকচারে আপনার বডি ল্যাঙ্গুয়েজটার উপর, জেস্চার পশ্চারটার উপর অনেক কিছু ডিপেন্ড করে, তো এই হ্যাঁ, জিনিসটা আরো বেশি এটাকে ইফেক্টিভ বানিয়ে দেয় আর কি। হ্যাঁ, যাই হোক, ধন্যবাদ স্যার, অনেকটা সময় আপনি দিয়েছেন এবং স্টুডেন্টরাও অনেক কিছু পেয়েছে আপনার কাছ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ওরা যদি একটু মানে এখান থেকে যদি ওরা বেনিফিটেড হয়, মানে আই উইল বি রিয়েলি হ্যাপি। না অবশ্যই স্যার, অবশ্যই স্যার। থ্যাংক ইউ থ্যাংক সো ইউ মাচ। স্যার। হ্যাঁ, ভালো থাকবেন স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনারা ভালো থাকবেন। বাই বাই। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আমি অফলাইন হচ্ছি। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই স্যার, অবশ্যই। এটা কি করতে হবে? হ্যাঁ, সেভ